দেখো অনু, একদম ফাইজলামি করবা না। সোজাভাবে সামনে এসে আমার পাশের সিটে বসে পড়ো। আমার কিন্তু অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। অফিসে কি সুন্দরী কেউ আছে নাকি যে অফিসে যাবার জন্য এত তাড়াতাড়ি করছে? তো যে অফিসে যাওয়ার জন্য এত তাড়াতাড়ি, তোমার ব্যাপার কি বলবে একটু? এই তো, মহিলা মানুষদের এই একটা সমস্যা, সোজাভাবে কথা বলে বুঝতেও চায় না, আবার সোজাভাবে কথা বলতেও চায় না। এখানে অনেক মহিলা নেই, আমি একমাত্র তোমার বউ উপস্থিত আছি, তাই মহিলা জাতিকে ডেকে না আনলে খুশি হব। মাফ চাইছি ম্যাডাম, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। এবার কষ্ট করে আপনার স্বামীর পাশে এসে বসলে খুশি হই। অনু আর কিছু না বলে গাড়ি থেকে নেমে সোজা সামনে এসে আরিয়ানের পাশে বসে বলে, এই যে বর, এইদিকে আসেন, আপনার কপালে নোংরা লেগে আছে। আরিয়ান গাড়ির ভেতরের কাছে নিজের চেহারা দেখতে পায়। অনু আরিয়ানকে একটা হ্যাঁচকা টান দিয়ে নিজের কাছে এসে বলে, আমার কথাই তোমার একটু বিশ্বাস হয় না? এই তোমার ভালোবাসার নমুনা? আজব সমস্যা তো। তোমার কথা অবিশ্বাস হবার মতো কোনো কিছু নেই তো। নোংরা লেগে আছে, তা পরিষ্কার করতে আয়নার সামনে দেখতে যাচ্ছিলাম। তোমার বাসায় এত সুন্দর বউ বসে আছে যার দুইটা সুন্দর চোখ আছে, নোংরা মুছে দেওয়ার জন্য দুইটা হাত আছে। আরিয়ান অনুর মুখে হাত দিয়ে চেপে ধরে বলে, থাক বউ, তোমাকে আর গরুর মতো বইয়ের রচনা লিখতে হবে না। অনু একগাল হেসে আরিয়ান নিজের কাছে টেনে এনে ওর কপালে একটা চুমু দিয়ে বলে, যাও, তোমার কপালে নোংরা পরিষ্কার করা হয়ে গেছে। দিবা তো একটা চুমু, তার জন্য এত কথা ঘুরানোর কি আছে? সোজা চুমু দিলেই পারতে। আপনাকে তো আর সাধে নিরামিষ বলি না। আরে এর মাঝে যে রোম্যান্টিক ভাব আছে তা আপনার বোঝার কর্ম না। আমার যা মন চাইবে, যেভাবে চাই তাই করব, তাতে বাধা দিতে আসবে না বলে বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, তোমার যা ইচ্ছে তাই করো, কিন্তু অফিসে গিয়ে কোনো রকম উল্টাপাল্টা কাজ করবে না, এই বলে দিলাম। নয়তো তোমাকে একদম পাহাড়ের ওপর নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেবো, এই বলে দিলাম। ধাক্কা দিয়ে যেখানে ইচ্ছা হয় পাঠাতে ধাক্কা দিয়ে যেখানে ইচ্ছা হয় পাঠাবে, সমস্যা নেই। আমিও আমার সাথে করে তোমাকে নিয়ে যাব, নো চিন্তা, ড্রু ফুর্তি। আরিয়ান হাসতে হাসতে গাড়ি ড্রাইভিং করতে শুরু করে দেয়। এদিকে অফিসে এসে আরিয়ান অনুকে আগে নামিয়ে দিয়ে পরে গাড়ি পার্কিং করে আসে। অনেকদিন পর অনুকে সবাই অফিসে দেখে অবাক। তার থেকে বেশি অবাক অনু নিজে, কারণ তাদের অফিসের সব পুরাতন কর্মচারীগণ কেউ নেই, সবাই নতুন এখানে। তাই সবার সাথে অনুর আবার নতুন করে পরিচয় পর্ব শুরু হবে। সব থেকে বেশি সারপ্রাইজড হয় অনু এখানে নতুন ম্যানেজার আর নতুন পিএকে দেখে। ম্যানেজার হচ্ছে রুবির বর, আর রুবি আরিয়ানের পিএ। এত বছর পর রুবির সাথে দেখা হবে এটা কোনো দিনও অনু ভাবতে পারে নাই। অনু রুবিকে দেখে বলে, আমি এই অফিসের বসের পিএ। নতুন নিয়োগ দেওয়া হয়েছিল, সেখান থেকেই চাকরি পেয়েছি। তুমি এখানে কিভাবে আসলে? অনু রাগে গজগজ করতে করতে বলে, তুমি যে বসের আন্ডারে কাজ করো, আমি সেই বসের পিয়ে ছিলাম। আহারে বেচারি, সেদিন যে না মরে বেঁচে ছিল তাই অনেক। তারপরও যে এত বড় অফিসে চাকরি পেয়েছে তোমার মতো মেয়ে, এটাই তো অনেক বড় ব্যাপার। তবে আফসোস, এই চাকরিটা রইলো না তোমার। অনু রুবির সাথে আর কথা না বাড়িয়ে সোজা আরিয়ানের কেবিনের দিকে যেতে শুরু করে দেয়। তা দেখে রুবি অনুর হাত ধরে দাঁড় করিয়ে বলে, স্যারের কেবিনে তার বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। অনু এক ঝটকানি দিয়ে রুবির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, নিকুচি করি তোমার বসের অনুমতির, তাই বলে রুবিকে ধাক্কা দিয়ে সোজা আরিয়ানের কেবিনের ভেতরে প্রবেশ করে দরজা ভেতর থেকে লক করে দেয়? অনুকে এমন রাগী লোকে দেখে আরিয়ানের বুঝতে বাকি থাকে না অনুর মনের মাঝে এখন হাজার হাজার প্রশ্ন। এত প্রশ্নের উত্তরও তাকে দিতে হবে, নয়তো এই দজ্জাল বউ আমার জান তেনা তেনা করে ছাড়বে। অনু সোজা আরিয়ানের কাছে গিয়ে ওর বুকের মাঝে এলোপাথাড়ি কিল ঘুষি দিতে শুরু করে দেয়। আরিয়ান অনুর দুই হাত শক্ত করে ধরে নিজের বুকের মাঝে অনুকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমার মিষ্টি বউটা এত রেগে আছে কেন? তাকে যে রাগ করলে মানায় না, সে কি এই কথাটা জানে? হুম, মনে হয় সে এই বিষয়ে কিছুই জানে না। অনু হালকা কান্নার সুরে বলে, এই রুবি এখানে কিভাবে আসলো, আর আগের সব মানুষগুলো কোথায় গিয়েছে? তুমি তো অনেক দিন যাবত অফিসে আসো না, তাই অনেক খবর জানো না। আমাদের নতুন আরেকটা অফিস শুরু করা হয়েছে, সেই অফিসের দায়িত্বে রাজ আছে। নতুন অফিস পরিচালনা করতে আমার পুরাতন কর্মচারীদের পাঠিয়ে দিয়েছি।
ওখানে সবটা রানিং শুরু হয়ে গেলে তারা এখানে ফিরে আসবে। নতুনদের কাহিনী বুঝলাম, কিন্তু এই রুবির কাহিনী বুঝতে পারলাম না। কিছুদিন আগে আমি অফিসের সবার উপর দায়িত্ব দিই, তারা রবি আর ওর স্বামীকে সিলেক্ট করে। কিন্তু বিশ্বাস করো, আমি এই বিষয়ে কিছুই জানতাম না। আমি কয়েকদিন আগে জানতে পেরেছি বিষয়টা, তাই তোমাকে জানাতে ভুলে গেছি। প্রচুর কাজের চাপ আর তার উপর বাড়ির পরিবেশ নিয়ে একটু চিন্তা হয়, তাই তোমাকে আর টেনশন দিতে চাইনি। আমাকে টেনশন দিতে চাওনি? নাকি তোমার এক্স গার্লফ্রেন্ড ফিরে এসছে, তাকে পেয়ে আমাকে ভুলে যাবার প্ল্যানিংয়ে আছো? অনু, এইসব কোন ধরনের কথা? রবি আগের থেকে অনেক বদলে গেছে, ওর স্বামীর সাথে অনেক সুখে আছে, আমাকে সেই নজরে দেখে না। তুমি এবার তোমার চিন্তা ভাবনাগুলো একটু চেঞ্জ করলে ভালো হয়। মানুষ মাত্র ভুল করে, তাই বলে যে তারা সারা জীবন ভুল করবে এমনটা কিন্তু একদম সঠিক না। তাদেরকে তাদের ভুল সংশোধন করে পরিবর্তন হওয়ার চান্স দেওয়া উচিত, নয়তো তারা নিজেদের ঠিক করার সুযোগ কখনো পাবে না। অনু বুঝতে পারছে আরিয়ানকে আর কোনো কথা বলে বোঝানো যাবে না, তাই শুধু একটা কথা বলে, দেখো শেষ পর্যন্ত তুমি দুধ কলা দিয়ে কালসাপ পুষো না। আরে না, সময়ের সাথে রুবিও বদলে গেছে, ওকে একবার মাফ করে দেখো না। মানুষকে মাফ করে দেওয়া কিন্তু মহৎ কাজ। ঠিক আছে। এখন অফিসে আমার কি কাজ জানতে পারি? ম্যানেজারের কাছে যাও, সে তোমাকে তোমার কাজ বুঝিয়ে দেবে। আর হ্যাঁ, একটা কথা, তুমি আমার বউ বলে কিন্তু কাজে ফাঁকি দেওয়ার একদম চেষ্টা করবে না। এটা বাড়ি না অফিস, এখানে আমার কাঁধে হাজার মানুষের দায়িত্ব, এটা মাথায় রাখবে সব সময়। অনু মাথা নেড়ে হ্যাঁ বলে কেবিনের বাইরে চলে আসে আর ভাবতে থাকে, সত্যি কি সময়ের সাথে মানুষ বদলে যায়, নাকি মুখোশের আড়ালে থেকে যায়? রুবির কাহিনী সময় বলবে। যাই হোক, এত অবিশ্বাস নিয়ে একসাথে কাজ করা যাবে না। তারপরেও রুবিকে আমি অন্ধের মতো বিশ্বাস করতে পারবো না। অনু মনের মাঝে হাজার প্রশ্নের সমাপ্তি করে সোজা রুবির বরের কাছে যায়, তার কি কাজ তা বুঝে নিতে। ম্যানেজার সাহেব অনুকে কোনো পার্সোনাল প্রশ্ন না করে সরল মনে সব কাজ বুঝিয়ে দিয়ে চলে যায়। অনু ম্যানেজার সাহেবের সাথে কিছু সময় কথা বলে বুঝতে পারে সে খুব ভালো মনের মানুষ, তবে তার বউ যে কতটা ভালো তা হয়তো সে জানে না। আর তাদের সুখের ঘরে পুরাতন কথার জাল বিছিয়ে দিয়ে ঘুণ পোকার ঘর বানিয়ে কারো সংসার অনু নষ্ট করতে চায় না। অনু সাত পাঁচ না ভেবে এক মনে কাজ করতে থাকে। এর মাঝে আরিয়ান অনুকে ফোন করে ওর কেবিনে আসতে বলে। অনু আরিয়ানের কেবিনে এসে দেখে রুবি আরিয়ানের পাশে দাঁড়িয়ে আছে, তাকে দেখে মিটমিট করে হাসছে। অনু আরিয়ানকে বলে, আমাকে ডাকার কারণ কি জানতে পারি? স্যার দেখেন, মিস অনু কিভাবে আপনার সাথে কথা বলছে। অফিসের বসের সাথে কেউ এমনভাবে কথা বলে আমার জানা ছিল না। মিস অনু, এটা অফিস, আর আমি আপনার বিএফ নই যে এইভাবে কথা বলবেন। জি স্যার, ভুল হয়ে গেছে, মাফ করবেন। আমাকে ডেকেছেন স্যার? বস ডাক দিয়েছে যখন তখন কারণ ছাড়া তো অবশ্যই ডাক দেয়নি, তাই না? আরিয়ান অনুর সামনে একটা ফাইল ছড়িয়ে দিয়ে বলে, এই ফাইলটা তুমি কমপ্লিট করেছো তাই না? হয়তো শিওর না। দেখো ফাইলের ভেতরে কত ভুল। একটা ফাইলের পেজ যদি ঠিক থাকে, কি সব উল্টাপাল্টা। অনু ফাইলটা হাতে নিয়ে দেখে সে। একটু আগে এই ফাইল সংশোধন করে আমি ম্যানেজার সাহেবের কাছে দিয়েছি। তার মানে এই সব ম্যানেজার সাহেব করেছে। এই রুবির পর যে রুবির মতো শয়তান হবে তা আগে বোঝা উচিত ছিল। অনু মনে মনে বলতে থাকে। মিস অনু, অফিসের দরকারি কোনো কাজে এমন গাফিলতি দ্বিতীয়বার একদম মেনে নেওয়া হবে না, এই বলে দিচ্ছি। এমন সময় আরিয়ানের কেবিনে নক করে রুবির বর প্রবেশ করে। আপনার কিছু বলার আছে ম্যানেজার সাহেব? স্যার, একটা মিস্টেক করে ভুল ফাইল এখানে এসেছে, তাই সঠিক ফাইল দিতে এসেছি আমি। তাই বলে অনুর সংশোধিত করা ফাইল আরিয়ানের হাতে তুলে দেয়। এটা তো একদম ঠিকঠাক আমার দরকারি ফাইল, যেটা আমি চাচ্ছিলাম। সরি স্যার, অনু আমার কাছে সঠিক ফাইল দিয়েছিল, কিন্তু আমি ভুল করে ফাইল রুবিকে দিয়েছি। মাফ করবেন স্যার, আমার জন্য এখানে সমস্যার সৃষ্টি হয়েছে। না, সমস্যা নেই, এখন আপনারা সবাই আসতে পারেন। ম্যানেজার চলে যায়। রুবি যাবার সময় অনুকে বলে, অনু আরিয়ানের দিকে তাকিয়ে আছে, সে এক মনে কাজ করছে, কেউ দেখে বলবে না তার সামনে দুইটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। সেদিকে তার কোনো খেয়াল নেই। অনু মনে মনে বলে, এত সাধের কপাল আমার, কি আর বলবো। আমার সাধের ক্রাশ বরের এই অবস্থা। বউয়ের সাথে কোনো রোম্যান্স নাই। আচ্ছা, বিয়ের পর কি সবাই বদলে যায়? এটা কি প্রকৃতির নিয়ম? সামনে থেকে আরিয়ান জোরে করে বলে, এই যে মিস অনু, এখানে এইভাবে খাম্বার মতো দাঁড়িয়ে থাকলে চলবে? যান, নিজের কাজ কমপ্লিট করে বাড়ি যাবার প্রিপারেশন নিন।
অনু আর কথা না বলে সেখান থেকে হনহন করে বাইরে চলে আসে। অনু চলে যাবার পর আরিয়ান খিলখিল করে হেসে ওঠে। নিজেকে নিজে বলে, আমার পাগলি বউটা অভিমান করেছে আমার উপর, কিন্তু সে এটা বুঝতে চাইছে না। আমি যদি তার ভুলের উপর আঙ্গুল না তুলি তাহলে সে নিজের ভুল বুঝবে কি করে? আবার অনুকে যদি ছাড় দেয় তাহলে সাধারণ কর্মচারীদের সবাইকে ছাড় দিতে হবে। একই কাজের স্থানে আমি সবাইকে সমান চোখে দেখতে চাই। অনু আমার বউ, এটা পার্সোনাল, তবে কাজের সময় সেও কর্মচারী। আবার যখন আমার দরকার তখন সময় বুঝে সে আমার বউয়ের ভূমিকা পালন করবে। এদিকে অফিসের সময় শেষে অনু আরিয়ানের জন্য অপেক্ষা না করে সোজা হনহন করে হেঁটে অফিসের বাইরে চলে আসে। আরিয়ান তা নিজের কেবিনের জানালা দিয়ে দেখতে পেয়ে তাড়াতাড়ি নিজে এসে গাড়ি নিয়ে সোজা অনুর সামনে গিয়ে থামে। অনু পাশ কাটিয়ে চলে যেতে যায়, কিন্তু আরিয়ান বলে ওঠে, চৌধুরী বাড়ির বউ যে চাকুরি করতে এসে অফিসের বাহিরে নিজের বরকে চিনতে পারবে না, এমনটা কিন্তু কোথাও বলা নেই। অনু আর কথা না বলে সোজা আরিয়ানের পাশের সিটে চুপচাপ বসে পড়ে। আরিয়ান মনের সুখে গাড়ি ড্রাইভ করতে থাকে। অনুর মুখে কোনো কথা নেই। তা দেখে আরিয়ান বাড়ির পথে গাড়ি না চালিয়ে অন্য পথে গাড়ি ঘুরিয়ে নেয়, কিন্তু তাতে অনুর কোনো মতামত নেই। আরিয়ান গাড়িটা শহর থেকে অনেক দূরে একটা আইসক্রিমের দোকানের সামনে এসে থামে। আরিয়ান গাড়ি থেকে নেমে অনুর হাত ধরে তাকে টেনে নামিয়ে আইসক্রিমের দোকানের সামনে দাঁড় করিয়ে দেয়। অনু মুখ গোমড়া করে দাঁড়িয়ে থাকে। আরিয়ান অনুকে নানা রকম আইটেমের চকলেট আইসক্রিম খাওয়াই দিতে থাকে নিজের হাতে। অনু ছোট বাচ্চাদের মতো চুপচাপ মজা করে আইসক্রিম খেতে থাকে। খাওয়া দাওয়া শেষে অনু আরিয়ান গাড়ি রেখে দুজন দুজনার হাত ধরে অন্ধকার রাস্তার ধারে হাঁটতে থাকে। আরিয়ান অনেকটা দূরে এসে বলে, অনু প্লিজ, অফিসের রুল ব্যবহারের জন্য তুমি আমার উপর রাগ করবে না, কারণ সেখানে তুমি সহ সবাই আমার কাছে সমান। আমি সবার সাথে ভেদাভেদ করতে চাই না। আচ্ছা ঠিক আছে, অফিসের কোনো কথা আমরা বাড়িতে বলবো না, কিন্তু এখন এই রোমান্টিক সময় তুমি অফিসের নাম আর বলো না। আরিয়ান অনুকে জড়িয়ে ধরে ওর কপালে একটা চুমা দিয়ে দেয়। তারপর দুজনে একটু রাতের অন্ধকারে ঘোরাঘুরি করে বাড়িতে অনেক রাত করে ফিরে আসে। এরপর দুজন ফ্রেশ হয়ে দুজন দুজনার মাঝে মিলিয়ে ঘুমিয়ে যায়। সকালে অনু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার জন্য নাস্তা রেডি করে। রুমে এসে আরিয়ানকে ঘুম থেকে ডেকে উঠিয়ে বাথরুমে ঠেলে পাঠিয়ে দেয়। আরিয়ান ফ্রেশ হয়ে এসে অনুর সাথে দুষ্টুমি করতে শুরু করে। এমন সময় আরিয়ানের ফোনে রিংটোন বেজে ওঠে। আরিয়ান ফোনের স্ক্রিনে তাকিয়ে বলে, দেখো অনু, তোমার বড় ভাইটা কেমন আমার রোমান্টিক সময়ের 12টা বাজিয়ে দিয়েছে। আরিয়ান একদম দুষ্টামি না, কল রিসিভ করে দেখো ভাইয়া কি বলে। আরিয়ান ফোন রিসিভ করে স্পিকারে দিয়ে দেয়। ওপাশ থেকে আবির বলে, আরিয়ান, তোমার আশেপাশে অনু আছে। জি ভাইয়া, ফোন স্পিকারে আছে, বলেন, অনু সব কথা শুনতে পারবে। অনু তো আমাদের খোঁজ খবর নাও ভুলে গেছে, তারপরেও আমি ভাই হয়ে তো বোনকে ভুলতে পারি না। ভাইয়া প্লিজ এভাবে বলো না, খুব ব্যস্ত, তার জন্য ফোন দেয়া হয়ে ওঠে না। থাক, কাজের এক্সকিউজ আমাকে দিতে হবে না। যা বলার জন্য ফোন করেছি আমি, তুই আবার ফুপি হবি এটা বলার জন্য। অনু জোরে আলহামদুলিল্লাহ বলে আরিয়ানকে জড়িয়ে ধরে বলে, আমি আবারও ফুপি হব, ভাবা যায় এই কথা? এটা তো সব থেকে বেশি আনন্দের খবর। আজ আমি না বললে হয়তো কিছুদিন পর বাচ্চার ডেলিভারি হবার পর জানতে পারতিস। এতদিন হয়ে গেছে, কেউ আমাকে এই কথাটা বলার প্রয়োজন মনে করো নাই। তুইও তো বিয়ের পর আমাদের পর করে দিয়েছিস। এতগুলো দিন মাস পার হয়ে গেছে, না মা বাবা রিমা মিষ্টি কারো কোনো খবর তুই রাখিস না। তাদের তুই ভুলে গিয়েছিস, তাই তারাও তোকে ভুলে গেছে। হিসাব সমান সমান। সামনের শুক্রবার যাব আমরা ওই বাড়িতে, চিন্তা করবেন না। আচ্ছা দেখা যাবে জামাই শ্বশুর বাড়ির কথা মনে রাখে কিনা, বলেই ফোন রেখে দিই। অনু, তুমি এই কাজটা একদম ঠিক করোনি। বাড়ির মানুষদের সাথে যোগাযোগ করা বাদ দিয়ে দিয়েছো। সরি, ভুল হয়ে গেছে। আমি আমার ক্রাশ বরকে পেয়ে বাকি সবাইকে ভুলে গেছি। তোমরা মেয়েরা ভুলে যাবে, আর যত দোষ আমাদের মতো নিরপরাধ বেচারা বড়দের হয়। এরপর অনু এই খুশির খবরটা বাড়ির সবাইকে দেয়। তাদের বাড়ির সবাই তো অনেক খুশি হয় এই কথা শুনে। নাতবু, তুমি খুশি খবর কবে শোনাবে গো আমাদের? আল্লাহ পাক যেদিন চাইবে সেদিন শোনাবো ইনশাল্লাহ। এরপর ওরা সবাই যার যার মতো অফিসের জন্য বাড়ির বাইরে বেরিয়ে যায়। অনু আরিয়ানের সাথে অফিসে চলে যায়। অনু আরিয়ান অফিসে চলে আসে। আজ একটা বড় কোম্পানির সাথে তারা ডিল সাইন করে। সেই ডিল সাইনের জন্য শুক্রবার একটা বড় পার্টির আয়োজন করে আরিয়ান। সেই উপলক্ষে অফিসের সবার দাওয়াত থাকে। তাই অনু আরিয়ান খুব ব্যস্ত, নানা রকম আয়োজন করতে হবে তাদের। এখন রুবির সাথে
অনুর আর বাধে না, কারণ রুবির ঘাড়ে আরিয়ান বহু কাজ চাপিয়ে দিয়েছে, যার কারণে রুবির ইচ্ছে থাকলেও অনুর পিছনে লাগতে পারবে না। এদিকে দেখতে দেখতে অনুষ্ঠানের দিন চলে আসে। অনু, আরিয়ান, রিমি, রিদি, রাজ, আয়াত সহ চৌধুরী বাড়ির সবাই সেখানে পৌঁছে যায়। এদিকে অনুর বাড়ি থেকে আবির, রিমা আর মিষ্টি সেই অনুষ্ঠানে উপস্থিত হয়। এখানে রুবি ব্যস্ত থাকার জন্য সে অনুকে আরিয়ানের সাথে আসতে দেখে নেয়। অনু মিষ্টিকে দেখে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে, মিষ্টিকে কোলে করে এসে ভেতরে নিয়ে আসে। রুবি মিষ্টিকে অনুর কোলে দেখে ভাবে এটা হয়তো অনুর মেয়ে, তাই ভেবে রুবি একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে মনে মনে বলে, শেষ পর্যন্ত আরিয়ান কারো ভাগ্যেই জোটে নেয়, না সে আমার হয়েছে না অনুর। যাক, দুজনের কেউ পায়নি, এটা ভেবে আমার কলিজায় শান্তি লাগছে। অনু রিমাকে বলে, ভাবি, তোমার পেট দেখে বোঝা যাচ্ছে তোমার বাবু হবে, কিন্তু সেই খবর আমি এতদিন পরে পেয়েছি। এটা কি ঠিক কাজ করলে তুমি বলো? যে ফুপি হবে সে যখন খবর রাখে না তখন তাকে খবরটা লেট করে দিলে সমস্যা হয় না। এই জন্যই তো বলে মেয়েরা বিয়ের পরে পর হয়ে যায়। তার উদাহরণ তুমি অনু। অনু এক হাত দিয়ে কান ধরে বলে, সরি ভাবি, সংসারের নানা রকম সমস্যায় জর্জরিত হয়ে আমি তোমাদের খোঁজ নেওয়ার কথা ভুলে গিয়েছিলাম। আবির এসে অনুকে জড়িয়ে ধরে বলে, আরে পাগলি, আমরাও জানতাম না যে রিমা প্রেগনেন্ট। ওর তো এমনি সমস্যা ছিল, তাই বুঝতে পারে নাই। আমরাও তো 3 মাস পরে জানতে পারি যে সে প্রেগনেন্ট। এতে তোর মন খারাপ করার মতো কিছু নেই। আর বাকিটা তো তোকে রাগানোর জন্য বলেছে। ধুর পাগলি, আমি কি তোর সাথে মজা করতেও পারবো না? এই জন্যই তো বলি, আমার অনুমনুটা বুঝি আর বড় হবে না। তোর থেকে বেশি বুদ্ধিমতী আমাদের মিষ্টি। আচ্ছা মিষ্টি, সত্যি করে বলতো, আচ্ছা মিষ্টি, সত্যি করে বলতো, তোমার কি মনে হয় আমি তোমার থেকে ছোট? মিষ্টি একটু চিন্তা করে বলে, অবশ্যই তুমি আমার থেকে ছোট। এই কথা শুনে আরিয়ান পাশ থেকে বলে, মিষ্টি, কোন দিক দিয়ে আমার বউকে তোমার ছোট মনে হয়? ফুপা, এই যে ধরো, আমার আব্বুর ছোট বোন, দাদা দাদুর ছোট মেয়ে সে, সেই দিক থেকে তো ফুপি বাড়ির ছোট সদস্য। আর আমি আমার আব্বু আম্মুর বড় মেয়ে, সেই দিক থেকে আমি ফুপির থেকে বড় না? এবার তুমি হিসাব মিলিয়ে নাও, তোমাদের আর বোঝাতে পারবো না বাবা। সবাই এত বড় হয়ে গেছে অথচ এই ছোট্ট হিসাবটা কেউ বুঝতে পারো না, এটা কেমন কথা? ওরে আল্লাহ, এই পিচ্চি মেয়ে এত ঘুরিয়ে পিছিয়ে কথা বলে দিতে পারছে, ভাবা যায় না। আমার মেয়েটা একদম ওর ফুপির মতো হয়েছে। ও যখন পেটে ছিল তখন তো অনু সারাদিন আমার আশেপাশে ঘুরঘুর করতো, তাই একদম ওর কপি হয়েছে। অনু একটা ভুরুকুসকে রিমার দিকে তাকিয়ে বলে, পেটের বাবুটা আমার ছায়া পাবে না, দেখবো সে কার মতো হয়। মিষ্টিকে তো আমার ঘাড়ে চাপিয়ে বেঁচে গেছো। এদিকে অনুষ্ঠান শুরু হয়ে যায়। আরিয়ান খুব ব্যস্ত হয়ে যায়। অনু আবিরদের সাথে বসে অনুষ্ঠান উপভোগ করতে থাকে। এমন সময় আরিয়ানের সব পার্টনারগুলো মিসেস আরিয়ানের সাথে দেখা করতে চায়। এমন সময় আরিয়ান মাইক হাতে নিয়ে অ্যানাউন্সমেন্ট করে যে মিসেস আরিয়ান চৌধুরী, প্লিজ আপনি স্টেজে আসুন। আরিয়ানের মুখে মিসেস কথাটা শুনে রুবি একটু চমকে যায়। তারপর বলে, এত সুন্দর ছেলে, সে কি আর 5 বছর ফাঁকা থাকে? আমরা বিয়ে করে সংসার করতে পারি, আর সে করলে সমস্যা কেন হবে? এই সব ভেবে নিজেকে বোঝাতে থাকে। এমন সময় রিমি অনুর পাশে এসে দাঁড়িয়ে বলে, চল তুই আমার পিছনে পিছনে আসবি। অনু রিমির কথা মতো ওর পিছনে পিছনে যেতে থাকে। রুবি ভাবে রিমি হয়তো আরিয়ানের বউ, তাতে ওর কষ্ট হচ্ছে না। যদি রিমির স্থানে অনু থাকতো তাহলে অবশ্যই সে কষ্ট পেত। যথাযথ সময় রিমি স্টেজের কাছে গিয়ে সরে যায়, আর আরিয়ান এসে অনুর দিকে হাত বাড়িয়ে তাকে স্টেজের উপর উঠিয়ে মাইক হাতে নিয়ে বলে, এই মিসেস আরিয়ান চৌধুরী। রুবি আরিয়ানের বউ হিসাবে অনুকে দেখে রাগে তেলে বেগুনে জ্বলে ওঠে। সে সেখান থেকে বাইরে চলে যায়। আরিয়ান মাইকে বলার পর সবাই করতালি দিয়ে ওদের অভিনন্দন জানায়। আরিয়ান তার পার্টনার সহ অফিসের সব কর্মচারীদের সাথে অনুর পরিচয় করিয়ে দেয়। ম্যানেজার সাহেব আরিয়ানকে বলে, স্যার, অনু ম্যাডাম আপনার বউ, তা তো আমরা কেউ আগে থেকে জানতাম না। আজকে জানতে পারছি উনি আমাদের ম্যাডাম হয়। কিছু সময় সঠিক হয়, যখন কিছু পরিচয় সামনে আনতে হয়। অনু আমার বউ, সেই কথাটা সবার জানা দরকার ছিল আজ। আমি আরিয়ানের বউ ঠিক আছে, তবে অফিসে আর
সব সাধারণ কর্মচারীদের মতো আমিও সাধারণ, শুধু মিসেস চৌধুরী বলে আমার কাজে কোনো গাফিলতি দিতে পারবো না আমি, বা আমি চাইবো না আপনারা সবাই আমাকে মিসেস চৌধুরী বলে বেশি সম্মান করবেন। এরপর নানা রকম আয়োজনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান শেষে সব অতিথিদের বিদায় দিয়ে আরিয়ান আবিরকে বলে তাদের সাথে তাদের বাড়িতে যেতে। তোমাদের কিন্তু আজ আমাদের বাড়িতে যাবার কথা ছিল, তাহলে সেই কথার কি হবে আরিয়ান? মিষ্টিকে আমাদের কাছে রেখে যান আজ। কাল সকালে সব কিছু ঠিকঠাক করে মিষ্টিকে নিয়ে আপনাদের বাড়িতে যাব। মিষ্টি আরিয়ানের কথা শুনে বলে, আব্বু আমি ফুপির সাথে আজকে তাদের বাড়িতে থাকবো বলে কান্না শুরু করে। মেয়ের কান্নাকাটি দেখে আবির মিষ্টিকে অনুর সাথে থাকার পারমিশন দিয়ে দেয়। এরপর সবাই নিজেদের গাড়িতে করে নিজ নিজ বাড়ির পথে রওনা দিয়ে দেয়। কিন্তু মাঝপথে ওদের জীবনে ঝড় নেমে আসে। তাদের সব গাড়ির মধ্যে একটা গাড়ি মাঝপথে খুব খারাপভাবে অ্যাক্সিডেন্ট করে। সেই গাড়ির মানুষের অবস্থা খুব খারাপ হয়ে যায়। খুশির রঙগুলো যেন বেদনার রঙে বদলে যাবে। জানি না কার জীবনের রংধনু মিলিয়ে যাবে। হসপিটালের অপারেশন থিয়েটারের সামনে সবাই দাঁড়িয়েছে। কোথা থেকে কিভাবে জীবনের রং বদলে যায় তা সত্যি মানুষের অজানা। একটা ছোট অবুঝ সন্তানের সামনে দিয়ে তার বাবা মাকে রক্তাক্ত অবস্থায় অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। যে বাচ্চা তার বাবা মাকে এমন রক্তাক্ত অবস্থায় দেখে সে বাচ্চা কতটা সহ্য করতে পারে তা আমার অজানা। অবুঝ মনে যে দাগ পড়েছে সেই দাগ কিভাবে মিটবে তা সবার অজানা। কিভাবে কি হলো এসব কিছু সবার অজানা। না জানি কোন বিপদে পড়েছে সবাই। অনু, আরিয়ান, মিষ্টি তিনজন আল্লাহর রহমতে ভালো আছে। তবে ভালো নেই আবির আর রিমা। বলা যাচ্ছে না এরা দুজনের মধ্যে কেউ বাঁচবে কিনা। তবে আবিরের থেকে বেশি খারাপ অবস্থা রিমার, কারণ সে প্রেগনেন্ট। আর এত বড় দুর্ঘটনায় মা এবং বাচ্চা দুজনে খুব বেশি আঘাত পেয়েছে। আজ আপন মানুষদের হারানোর ভয়ে সবার বুকের মাঝে কুঁকড়ে উঠছে বারবার। অনু আরিয়ানের বুকের উপর আশ্রয় পড়ে কান্না করছে। একদিকে তার প্রাণপ্রিয় ভাই তো অপর পাশে তার ভাবি। এমন কষ্ট বুঝি কেউ একসাথে সইতে পারে? দুজন ওর কাছের মানুষ, তাদের কাউকে সে হারাতে পারবে না। শুধু একজনকে নয়, তার দুজনকে সুস্থ চাই। আজ আয়াত আর রিমি দুজনে একসাথে একই হসপিটালে আছে। রিমি নিজের বোনকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অপরদিকে আয়াত আবিরের ট্রিটমেন্ট করছে, যাতে করে আবিরকে সে বিপদমুক্ত করতে পারে। হৃদি রাজকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছে। সত্যি আজ ওদের বড় দুঃখের দিন। কোথায় সবাই আনন্দ করবে আর কোথায় আজ ওরা আপন মানুষকে হারিয়ে ফেলার ভয়ে কান্নাকাটি করছে। অনুর মা বাবার অবস্থা ভালো না। তারা দুজনের ছেলে আর বৌমার এমন অ্যাক্সিডেন্টের কথা শুনে তখন থেকে অসুস্থ হয়ে পড়ে। রিমার মা বাবারও একই অবস্থা। জামাই মেয়ের এত খারাপ অবস্থা তারা মেনে নিতে পারছে না। দিশা আর মৌ মিষ্টিকে নিজেদের কাছে রেখেছে। বেচারি ছোট মিষ্টি এটা ঠিকই বুঝতে পেরেছে তার আম্মু আব্বু খুব অসুস্থ। হয়তো তাদের দুজনকে সে সারা জীবনের জন্য হারিয়ে ফেলতে পারে। মিষ্টি কান্না করতে করতে অনুর কাছে এসে ওকে জড়িয়ে ধরে বলে, ফুপি আমার মা বাবা যদি কিছু হয় তাহলে আমিও কিন্তু তাদের সাথে চলে যাব। আমি কেন আম্মু আব্বু ছাড়া থাকবো একা একা? আমি কেন আম্মু আব্বুকে ছাড়া একা থাকবো? প্লিজ ফুপি তুমি আব্বু আম্মুকে তাড়াতাড়ি সুস্থ করে দিতে বলো না ডাক্তারদের। ওরা এত ইঞ্জেকশন দিলে সবাই ভালো হয়ে যায়, তাহলে আমার আব্বু আম্মু এমন অসুস্থ হয়ে আছে কেন? অনু আরিয়ানকে ছেড়ে দিয়ে মেঝেতে বসে মিষ্টিকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, না সোনা মা, তোমার আম্মু আব্বু কারোর কিচ্ছু হবে না। আমরা তো কখনো কারোর সাথে খারাপ কিছু করি নাই সোনা, তাহলে আমাদের সাথে কেন আল্লাহ খারাপ কিছু হতে দেবে বলো? সত্যি ফুপি আম্মু আব্বুর কিছু হবে না তো? অনু মিষ্টিকে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরে বলে, ইনশাআল্লাহ তারা সুস্থ হয়ে যাবে, দেখবে মামুনি। এমন সময় বাইরে ওটি রুমের লাইট বন্ধ হয়ে যায়। লাল আলো বন্ধ হওয়া দেখে অনু, আরিয়ান, রাজ, হৃদি সবার হার্টবিট যেন কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায়। জানি না এই রুমের বাইরে সে ডাক্তার কি কথা শোনাবে সবাইকে। সবার বুকের মাঝে দুরু দুরু করতে শুরু করে দেয়। অনু মিষ্টিকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। খারাপ কোনো খবর সে হয়তো শুনতে পারবে না। এমন সময় সবার এক বুক আশা আর ভয়ের মাঝে অপারেটর রুম থেকে রিমি বাইরে বেরিয়ে চলে আসে। রিমিকে দেখে হৃদি ছুটে গিয়ে বলে, রিমি আপু, রিমার কি অবস্থা? ও আর বাচ্চা দুজন সুস্থ আছে তো?
রিমি চিৎকার করে কান্না করে নিজের দুহাত সামনে এনে বলে, আমি আমি আমার বোনকে বাঁচাতে পারিনি। এই হাতের দুই হাতের মাঝে সে তার শেষ নিঃশ্বাস ছেড়ে দিয়েছে। আমি আমার কলেজার টুকরো বোনের জন্য কিচ্ছু করতে পারিনি। আমার বোন আর নেই। অনু অনু আমার বোন আর নেই। অনু এই কথা শুনে সোজা উঠে রিমির মুখে একটা থাপ্পড় দিয়ে বলে, তোমার সাহস হয় কি করে আমার ভাবিকে মৃত বলার? তুমি কি ভুলে গেছো আমার ভাবির বাচ্চা হবে? তুমি এমন খারাপ সময়ের মাঝে কি করে তাকে নিয়ে মজা করছো? দেখো রিমি আপু, একদম রিমাকে নিয়ে মজা করবে না। বলো ও ভালো আছে, তাই না? আমি জানি রিমা খুব ভালো আছে। তুমি আমাকে মিথ্যে ভয় দেখাতে এসব বলছো, তাই না? রিমি অনুকে জড়িয়ে ধরে কান্না করে বলে, রিমা আর নেই রে অনু। সে আমাদের ছেড়ে সারা জীবনের জন্য চলে গেছে। রিমাই পৃথিবীর মায়া ত্যাগ করেছে। অনু রিমিকে ছাড়িয়ে দূরে সরে এসে বলে, তুমি জানো কি উল্টাপাল্টা বলছো তুমি? ও ছাড়া আমি বাবার বাড়িতে গেলে কার সাথে ঝগড়া করব? কার সাথে আমার ভাইকে নিয়ে কথা কাটাকাটি করব? আর সব থেকে বড় কথা, রিমা কিভাবে মিষ্টিকে ছেড়ে চলে যেতে পারে? আমার ভাই আর মিষ্টির কি হবে? আবির ভাইয়ার অবস্থা ভালো না। জানি না আল্লাহ কি চাইছে আমাদের থেকে। মিষ্টি বড়দের মুখে এসব কথা শুনে খুব কান্নায় ভেঙে পড়ে। মৌ মিষ্টিকে কোলে নিয়ে হসপিটালের বাইরে চলে যায়। মিষ্টি বারবার তার আম্মুর কাছে যাওয়ার জন্য বায়না করতে থাকে। এদিকে আরিয়ান খোঁজ নিয়ে জানতে পারে আবিরের অবস্থা খুব একটা ভালো না। এবার তিনজন অজু করে এসে জায়নামাজের পার্টিতে নামাজ পড়তে বসে পড়ে। তারা কান্না করে নিজের ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া করতে থাকে। রিমাকে তারা হারিয়েছে, কিন্তু আবিরকে হারাতে চায় না। অনেক সময় পর আয়াত এসে ওদের বলে, আবির ভাই এখন একটু ভালো, তবে তার জ্ঞান ফিরতে 2-3 দিন দেরি হতে পারে। তার শরীর আর ব্রেন এত বড় আঘাত নিতে পারে নাই। তার শরীর খুব দুর্বল। তাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, যার কারণে সে কিছুদিন ঘুমের আবরণে মুড়িয়ে থাকবে। অনু কান্না করে নিজের শরীর এতটা দুর্বল করে নিয়েছে যে তাকে আবার অন্য ডাক্তার নার্স চেক আপ করে। অনুর কিছু টেস্ট করার পর ডাক্তার আরিয়ানকে বলে, আরিয়ান অনুর মাথার কাছে গিয়ে বসে মনে মনে বলে, আজ আমাদের জীবনের সব থেকে খুশির দিন, কিন্তু আজকের এই কালো রাত্রি সবার জন্য বিষাদের মতো। এইভাবেই গভীর কালো অভিশপ্ত রাত্রি পার হয়ে নতুন ভোরের আলো নিয়ে সকালের সূচনা করে। তবে আজ সবাই মিলে অনুদের বাড়িতে এসেছে তাদের বাড়ির বউকে চিরবিদায় দিতে। মিষ্টি তোর আম্মুকে জড়িয়ে ধরে বসে থাকে বলে সে তার আম্মুকে কোথাও যেতে দেবে না। তার আব্বু আসলে ঠিকই ওর আম্মু ঘুম থেকে উঠবে, তাই সে তার দাদিমার কাছে গিয়ে বলে, ও দাদি, মা, তুমি আব্বু ওকে আসতে বলো না। দেখো সবাই আম্মুকে কেমন সাদা কাপড় পরিয়ে দিয়েছে। আমার আম্মু তো কখনো এমন কাপড় পরে না। আর দেখো না, আম্মুকে দেখতে কত মানুষ এসেছে আমাদের বাড়িতে। আম্মুকে এত মানুষ ঘিরে রেখেছে, আম্মু ভয় করবে তো। প্লিজ দাদি, মা আব্বুকে তাড়াতাড়ি কল দিয়ে বাড়িতে আসতে বলো। অনুর মা নাতনির মুখে এইসব কথা শুনে মিষ্টিকে জড়িয়ে ধরে কান্না করে বলে, তোমার আম্মু আজ তার নিজের বাড়িতে যাচ্ছে, যে বাড়িতে আমাদের সবাইকে একদিন যেতে হবে। এটাই তো আম্মুর বাড়ি, তাহলে কোন বাড়িতে যাচ্ছে আম্মু? একটা ছোট্ট মাটির ঘর আছে, যে ঘরে সবাইকে যেতে হয় সোনা। তাহলে আমিও যাব আম্মুর সাথে আম্মুর বাড়িতে। মৌ এসে মিষ্টিকে সেখান থেকে নিয়ে তার মাকে শেষবারের মতো দেখিয়ে আড়ালে নিয়ে চলে যায়। এদিকে বাড়ির সবাই মিলে রিমার জানাজা এবং দাফনের কাজ শেষ করে ফিরে আসে। সবাই অনুদের বাড়িতে এসে দেখে বাড়ির পরিবেশ একদম স্তব্ধ। এটাকে বলে শোকের নীরবতা। সবার চোখে পানি ছলছল করছে, কারো চেহারার দিকে তাকানো যাচ্ছে না। এমন অসহায় যদি কেন বাড়ির কচি তরতাজা প্রাণ শেষ হয়ে যায়, তাহলে সেই বাড়ির মানুষের কি অবস্থা হতে পারে তা ভাষায় প্রকাশের বাইরে। আরিয়ান অনুর দিকে তাকিয়ে দেখে ওর চেহারার দিকে তাকানো যাচ্ছে না। এক রাতের শোকে মেয়েটার হাল বেহাল। শুধু তার না, এ বাড়ির সবার একই অবস্থা। এই পরিবেশ পরিস্থিতিতে আরিয়ান আর কাউকে তাদের খুশির কথা বলতে পারে না, বলা যায় না। বলা যায় না যে এভাবে 2 দিন পার হয়ে যায়। আরিয়ান অনুর এমন অবস্থা মেনে নিতে পারছে না। আরিয়ানের মাথার মধ্যে হাজার চিন্তা ঘুরপাক খাচ্ছে। কোথা থেকে কিভাবে সব কিছু শুরু করবে বুঝতে পারছে না।
এর মধ্যে আবিরের জ্ঞান ফিরে আসলে তাকে কিভাবে জানাবে এই দুঃখের কথাটা? উফ, সব কিছু আরিয়ানের মাথার উপর দিয়ে যাচ্ছে। না, অনুকে এইভাবে দেখতে পারছে না। বাড়ির সবার হাল অবস্থা, এমন চেহারা দেখতে পারছে না। এবার আরিয়ানের কিছু করা দরকার। এভাবে সব কিছু সে মেনে নিতে পারছে না। অনু এইভাবে কষ্টের মাঝে থাকলে হয়তো নিজের অজান্তে বাচ্চারও ক্ষতি করতে পারে। সব কিছু এইভাবে এলোমেলো হয়ে গেছে। আরিয়ান নিজের অফিসে চলে আসে, ওর সাথে আয়াত আর রাজও আসে। 3 ভাই ত্রিভুজ আকৃতি হয়ে একসাথে চুপচাপ বসে আছে। আরিয়ান নিজের চেয়ার ছেড়ে উঠে সামনে টেবিলের ওপর খুব জোরে হাত দিয়ে বাড়ি দিয়ে বলে, আজ আবির আর রিমার স্থানে আমার, তোরা ভাবতে পারিস তাহলে কি হতো আমাদের দুজনের? সরি, দুজনের না, এই অ্যাক্সিডেন্ট হলে একসাথে 4টা জীবন শেষ হয়ে যেত। মানে কি? তুই কি বলতে চাইছিস? 4জন কিভাবে এরিয়ান? আবির সেদিন আমার গাড়ি নিয়ে গিয়েছিল, ওইটা গাড়িটা আমার ছিল, তা তো কেউ জানে না। মানে এসব কি হলো আরিয়ান? সেদিন তোরা সবাই গাড়ি নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আবিরের গাড়িটা নষ্ট হয়ে যায়। অনেক রাত হয়েছিল আর রিমার ভাবির শরীর খারাপ লাগছিল, তাই আমি আমার গাড়ি নিয়ে ওদের বাড়িতে চলে যেতে বলি। আবির আমার গাড়ি নিয়ে সেদিন রাতে রওনা দেয়। আমি পরে বাড়ি থেকে ড্রাইভারকে অন্য একটা গাড়ি নিয়ে আসতে বলি। সেই জন্য গাড়িটা মাঝপথে এসে সেই অন্য গাড়িটা মাঝপথে এসে শুনি ওদের অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা তোরা ভাবতে পারিস সেদিন ওই অ্যাক্সিডেন্ট আমাদের হবার কথা ছিল? আমার জন্য আজ আবিরের জীবনটা নষ্ট হয়ে গেছে। যদি আমি ওদের অনুরোধ না করতাম তাহলে আজ আমাদের কবরে থাকতে হতো। এমন সময় অনু কোথা থেকে এসে এইসব কথা শুনে রুমের ভেতরে এসে আরিয়ানের শার্টের কলার ধরে বলে, তুমি যদি গাড়িটা না দিতে আমার ভাইকে, তাহলে আমার বান্ধবীর মতো বোনকে আজ হারাতে হতো না। শুধু তোমার জন্য আজ আমার ভাবি মারা গেছে, আমার ভাই হসপিটালের বেডে মরার মতো পড়ে আছে। আর সেই বেচারা তো জানে না তার বউ আর হবু বাচ্চাটা আর পৃথিবীতে নেই। তুমি জেনে শুনে ওদের মারার জন্য তোমার গাড়ি দিয়েছিলে, তাই না? আমার পরিবার তোমার কি ক্ষতি করেছিল বলবে প্লিজ, যেই জন্য আজ ওদের এই পরিণাম হলো? আরিয়ান অনুকে জড়িয়ে ধরে বলে, বিশ্বাস করো, আমি কিচ্ছু জানতাম না। যদি জানতাম আমার গাড়িতে সমস্যা, তাহলে কখনো তাদের আমার গাড়িটা নিয়ে যেতে বলতাম না। এত কিছু আমি জানি না, বুঝতে চাই না, শুধু এটাই জানি তোমার জন্য আমার ভাইয়ের সুখের ঘরে আগুন লেগেছে। আমি তোমাকে কোনো দিনও মাফ করতে পারবো না। প্লিজ, আজকের পর তুমি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবা না। আমি তোমাকে যতবার দেখবো ততবার আমার অ্যাক্সিডেন্টের কথা মনে পড়বে। আসলে আমি যদি আগে জানতাম তোমাকে বিয়ে করলে আমার এমন একটা দিন দেখতে হবে, তাহলে কোনো দিনও তোমাকে আমার ক্রাশ বর হিসেবে গ্রহণ করতাম না। তোমার উপর যেদিন থেকে ক্রাশ খেয়েছি সেদিন থেকে সমস্যা আমাকে তাড়া করেছে। আমি অবুঝ ছিলাম, তাই জীবনের সব থেকে বড় ভুল কাজটা করেছি ক্রাশ খেয়ে। বলে সেখান থেকে সোজা চলে যায়। আরিয়ান অনুকে থামাতে চেষ্টা করে, কিন্তু অনু আরিয়ানের একটা কথাও শুনতে রাজি হয় না। তাই আরিয়ান অনুকে বোঝানোর বৃথা চেষ্টা করে ছেড়ে দেয়, কারণ অনুর রাগ করাটা স্বাভাবিক। আপন মানুষদের এমন অবস্থা দেখে কেউ স্বাভাবিক থাকতে পারে না। আরিয়ান নিজের কেবিনে এসে বসে নিজের মাথার চুল টেনে ছিঁড়তে থাকে। এমন সময় থানা থেকে একজন ফোন দিয়ে আরিয়ানকে বলে, আরিয়ান ফোনের লাইনটা কেটে দিয়ে রাজ আয়াতকে উদ্দেশ্য করে বলে, কেউ ইচ্ছে করে আমার গাড়ির ব্রেক নষ্ট করে দিয়েছিল। তুই কিভাবে জানতে পারলি বলবি? আমি বাড়ি থেকে যাবার সময় নিজে গাড়ি ড্রাইভ করে গিয়েছি। তাহলে যাবার সময় যখন সমস্যা হলো না, তখন আসার সময় সেই গাড়ির ব্রেক কিভাবে নষ্ট হয়ে গেল? তাহলে কেউ ইচ্ছে করে তোকে মারার জন্য গাড়ি ব্রেক নষ্ট করেছে? কিন্তু কে সে? জানতে হলে সেখানে যেতে হবে যেখানে এই গাড়িটা পার্ক করা ছিল। যার জন্য আমার জীবনে এমন ঝড় উঠেছে, তাকে আমি একদম মাফ করব না। আমি তাকে শেষ করে দেব। তার জন্য আমার পরিবারের আজ এমন অবস্থা, তার জন্য আমার সুখের দিন দুঃখের দিনে পরিণত হয়েছে। আমি বাবা হব, কিন্তু সেই খুশিটা সবাইকে সাথে নিয়ে সেলিব্রেট করতে পারছি না। এই দুঃখের কালো অন্ধকার না জানি আমার ঘরের আলোটা নিভিয়ে দেয় কখন। আয়াত আর রাজ আরিয়ানকে জড়িয়ে ধরে বলে, অভিনন্দন ভাই, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। চিন্তা করতে চাই না, তবুও করতে হচ্ছে, কারণ অনু জানে না যে ও প্রেগনেন্ট। আর এই এত ঝামেলার মধ্যে নিজের কোনো ক্ষতি না করে বসে। রিমিকে যে কিছু বলবো তারও উপর নেই, আর যে মনের অবস্থা তাতে অনুর খেয়াল রাখতে পারবো না। আমি হৃদি আর মৌকে বলবো, ওরা তো আছে হৃদির সঙ্গে, ওরা খেয়াল রাখবে, চিন্তা করিস না।
ওরাই এখন শেষ ভরসা। তাই বলে সবাই অনুষ্ঠানের স্পটে চলে যায়। এরপর সেখানে গিয়ে ওরা সেদিনের পার্কিং এরিয়ার সিসিটিভি ফুটেজ চেক করতে। পুরোটা চেক করার পর ওরা যা দেখে তার জন্য মোটে ওরা তিনজনের কেউ রাজি ছিল না। আরিয়ান সাথে সাথে পুলিশকে ফোন দিয়ে এখানে আসতে বলে। পুলিশ আসার পর তারা ভিডিও ক্লিপটা দেখে আসামিকে গ্রেপ্তার করতে চায়। পুলিশ চৌধুরী বাড়িতে এসে দিশাকে গ্রেপ্তার করে নিয়ে যেতে লাগে। তখন রিনা বেগম বলে, আপনারা আমার মেয়েকে কেন ধরে নিয়ে যাচ্ছেন? মামা জি, আপনার মেয়ে আমাকে মারার জন্য আমার গাড়ির ব্রেক নষ্ট করতে অন্য একজনকে সাহায্য করে। বুঝতে পারছেন আপনার মেয়ে কি কাজ করেছে? রিনা বেগম নিজের মেয়েকে মনের সুখে কয়েকটা থাপ্পড় দিয়ে বলে, আমি খারাপ মাইন্ডে হতে পারি, তাই বলে তোকে এমন কোনো শিক্ষা দেইনি যাতে করে তুই তোর নিজের ভাই ভাবিকে মারার প্ল্যান করবি। দিশা চিৎকার করে বলে, আমি ছোট থেকে আরিয়ানকে ভালোবাসি, আর মাঝখানে কোথা থেকে ওই অনু এসে আরিয়ানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তা আমি মেনে নিতে পারি নাই। নিজে যদি না পাই তাহলে তাকে অন্য কারোর সাথে সুখে কি করে থাকতে দিব বলতে পারো? তাই আরিয়ান আমার হবে না, সে অনুরও থাকবে না। কিন্তু ভুল করে আরিয়ানের স্থানে অনুর ভাই ভাবি যাবে এটা তো জানতাম না। তবে ভালোই হয়েছে, দেখুক ওই মেয়ের জন্য ওর ভাইয়ের সংসার ভেঙে গুড়িয়ে গেছে। ছি, এত খারাপ কাজ করার পরেও তোর আফসোস হচ্ছে না? তুই মানুষ না, তুই জানোয়ার। কোনো জানোয়ার আমার মেয়ে হতে পারে না। ইন্সপেক্টর সাহেব, ওকে নিয়ে যান, ওর সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন। পুলিশ দিশাকে নিয়ে চলে যায়। রিনা বেগম বাড়ির সবার কাছে ক্ষমা চেয়ে বলে, আমি ভাবতে পারি নাই আমার মেয়ে এতটা খারাপ কাজ করবে। তবে তার করা কাজের জন্য আমি লজ্জিত। আমাকে মাফ করে দিবেন সবাই। আমার শিক্ষাতে ভুল ছিল, যার ফল আজ এটা, বলে সে বাড়ি ছেড়ে চলে যায়। আমি ভাবতাম আমার মেয়েটা আরিয়ানের জন্য পাগলামি করে, হয়তো কোনোদিন সে অন্য ক্ষতি করতে পারে, কিন্তু এখন দেখছি যে মেয়ে চুপচাপ থাকতো তার কোনো কিছুতেই কেয়ার ছিল না, সেই এই সব কাজ করলো। ভাবা যায়? বুঝতে পারি নাই ঘরের মেয়ে ঘরের শত্রু হবে, তাও আমার ছেলে আর বউয়ের জানের শত্রু। এরপর পুলিশ নিয়ে আরিয়ানরা অনুদের বাড়িতে আসে। অনু আরিয়ানকে কিছু বলতে যাবে তার আগে পুলিশ এসে অয়নকে ধরে নেয়। আরিয়ান অয়নের গালে থাপ্পড় দিয়ে বলে, তুমি এমন প্রতিশোধ নেবে তা কোনোদিনও আমি ভাবতে পারিনি। তুমি দিশার সাথে হাত মিলিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিলে, তা আমি ভাবতেও পারিনি। আসলে কি বলো তো, কথায় আছে আপনের চাইতে পর ভালো, কিন্তু পরের থেকে জঙ্গল ভালো। আমাদের কপাল খুব খারাপ যে আমার আপন মানুষেরা পিঠের পেছনে ছুরি নিয়ে আঘাত করেছে। আরে সেদিন রাতে তো আমাদের মারার প্ল্যানিং করেছিলে, কিন্তু ভাগ্যচক্রে রিমা আর আবির সেই গাড়িতে ছিল। আরিয়ান রাগে আর কিছু বলতে পারে না। অনুর বাড়ির সবাইকে রাজ সেই ভিডিও ক্লিপ দেখায় যেখানে দিশা আর অয়ন মিলে আরিয়ানের গাড়ির সাথে কিছু করছে। বাড়ির সবার আর বুঝতে বাকি থাকে না আসল কাহিনীটা কি। ছি অয়ন ভাই, আপনি এমন কাজ করতে পারলেন? আমরা স্বপ্নেও ভাবতে পারিনি কোনো দিনও আপনি এমন কিছু করবেন। আরে প্রতিশোধ নেওয়ার তো এত শখ ছিল যে মানুষকে মেরে ফেলার পরিকল্পনা করতে বিবেকে বাঁধেনি আপনার? অয়ন কোনো কথা না বলে পুলিশের সাথে চলে যায়। অনু আরিয়ানের সাথে কোনো কথা বলে না। আরিয়ান শুধু অনুকে একটা কথা বলে, আমি কখনো ভাবিনি আমাদের পরিবারের কেউ এমন কাজ করবে। ভেবেছিলাম রুবি আমাদের দেখে জ্বলতো, সে হয়তো এমন কাজ করবে, কিন্তু দেখো ভাগ্যের কি খেলা। যাদের সন্দেহ তো দূরের কথা, অবিশ্বাস করিনি, তারাই আজ বিশ্বাস ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। যাকে অবিশ্বাস করি সেই বিশ্বাসের মান রেখেছে। অনু চুপচাপ সেখানে পাথরের মতো দাঁড়িয়ে থাকে। এখন সে কি করবে জানে না। সামনে এখনও আবির ভাই আছে, তাকে সবটা জানাতে হবে। সে সবটা জানার পর কেমনভাবে সহ্য করতে পারবে তা অনুর অজানা। অনুর এখন বর নিয়ে চিন্তা নেই, ভাইকে নিয়ে চিন্তা। ক্রাশকে বর করার জন্য আজ কাছের মানুষরা অনুর সাথে শত্রুতা প্রকাশ করেছে। এমন ক্রাশ বর তো আমি কোনোদিনও চাইনি, যার জন্য আমার আপন মানুষেরা কষ্টে থাকবে, আর তাদের কষ্টে দেখে আমি সারা জীবন কষ্টে পাবো। সময়ের সাথে বেদনাময় কালো আরেকটা দিনের সূচনা হয়। আবিরের জ্ঞান ফিরে আসে। আবিরের হাত পায়ে ব্যান্ডেজ করা, এগুলোতে সমস্যা হয়েছে, কিছুদিন রেস্ট করলে ঠিক হয়ে যাবে আশা করা যায়। কিন্তু আবির জ্ঞান ফিরে পাওয়ার পর থেকে সে বারবার সবার কাছে রিমার খবর জানতে চাইছে। নিজের গর্ভবতী বউয়ের খবর জানতে চাওয়াটা তো স্বাভাবিক একটা ব্যাপার। বাড়ির কেউ মুখ ফুটে কিছু বলার সাহস করে উঠতে পারছে না।
ছেলের এমন অবস্থা, তার মাঝে কি যেন মা বাবা তার ছেলেকে সহধর্মিণী হারানোর শোকের খবর দিতে পারে। অনুর মা এক কোনায় দাঁড়িয়ে শাড়ির আঁচলে মুখ লুকিয়ে নীরবে চোখের পানি ফেলতে থাকে। অনু, রিমি, রিদি চুপচাপ পাথরের মতো দাঁড়িয়ে আছে। ওদের কাছে যে আজ আবিরের করা কোনো প্রশ্নের উত্তর নেই। আবির বারবার প্রশ্ন করতে থাকে, এই অনু, রিমা কেমন আছে রে? আর রিমার কিছু হয়নি তো? ওর যদি কিছু হয় তাহলে তো বেবির ক্ষতি হবে। অনু তার বান্ধবীর মতো বোন প্লাস ভাবিকে হারিয়ে সে কষ্টের স্মৃতি ভুলতে পারছে না। তার মাঝে নিজের ভাইকে তো আর মিথ্যা সান্ত্বনা দিতে পারে না। কিন্তু বাড়ির সবাই কোন মুখে এ কথা আবিরকে জানাবে? কারো বুকে এত সাহস নেই যে আবিরকে রিমার মৃত্যুর খবর বলবে। সবাই যখন সংকুচিত হয়ে ভাবছিল কিভাবে বলা যায়, তখন সকলের কষ্ট কম করে দেয় মিষ্টি এসে। তার বাবার জ্ঞান ফিরে আসার কথা শুনে মৌয়ের সাথে ছুটে চলে আসে হাসপাতালে বাবাকে দেখতে। মিষ্টি দৌড়ে গিয়ে তার বাবার গলা জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আবির তার উপর হাত দিয়ে মেয়েকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে রাখে। এরপর আবিরের সামনে মিষ্টি বসে কান্না করতে থাকে। আরে, আমার মেয়েটা এমন বোকাদের মতো কান্না করছে কেন? জানো বাবা, আজ কতদিন আম্মুকে জড়িয়ে ধরে ঘুমাইতে পারি না। আম্মু আমাকে ও খাওয়াইও দেয় না, একটু আদরও করে না। গোসল করায়, খাবার খাওয়াই, ঘুম পাড়ানি কবিতা বলে ঘুম পাড়িয়ে দেয় না। জানো বাবা, আমার আম্মুর জন্য খুব কষ্ট হয়, তাই বলে নিজের বুকের ঠিক বাম পাশে হাত দিয়ে কথাটা বলে। আবির মিষ্টিকে জড়িয়ে ধরে বলে, মিষ্টি মামুনি, আম্মুর উপর রাগ করে না সোনা মেয়ে আমার। তোমার আম্মুর শরীর হয়তো ভালো না, এই জন্য তোমার খেয়াল রাখতে পারছে না। আমাদের বাড়িতে যখন নতুন বেবি আসবে তখন থেকে ঠিক আগের মতো খেয়াল রাখবে তোমার। তুমি মিলিয়ে নিও আমার কথা। আমি আম্মুর ওপর রাগ করব কেন? আর আম্মু তো অসুস্থ না। জানো বাবা, আমাদের বাড়িতে আর নতুন বেবি আসবে না। সে আর আম্মু আমার উপরে রাগ করেছে আমি যে সেদিন রাতে আম্মুর সাথে ছিলাম না, তাই। না সোনা মেয়ে, আম্মুর উপর অভিমান করতে নেই। সে তোমাকে বাড়ির সবার থেকে বেশি ভালোবাসে, তাই তোমার উপর তার রাগ করার প্রশ্নই আসে না। জানো বাবা, আম্মু আমার ওপর অভিমান করে তার নিজের বাড়িতে চলে গেছে। সে আর কোনো দিনও আমার কাছে আসবে না। অনেক মানুষ এসেছিল সেই দিন আমাদের বাড়িতে, সবাই মিলে আম্মুকে সাদা কাপড়ে মুড়িয়ে কাঁধে করে তার নিজের বাড়িতে রেখে এসেছে। জানো, আম্মুর সাথে সাথে নতুন বেবিও চলে গেছে। সবাই আম্মুকে রেখে একা ফিরে আসছিল। আবির মিষ্টির মুখে এমন কথা শুনে অনুর দিকে তাকিয়ে থাকে। প্রশ্ন করে, মিষ্টি এসব কি বলছে? ওর তো এমন কোনো কিছু জানার কথা না। এইসব তো মানুষ মারা গেলে তার সাথে হয়। অনু আবিরকে জড়িয়ে ধরে হাওমাও করে কান্না করতে শুরু করে দেয়। আবির, আমার বোনটা আর এই পৃথিবীতে নেই গো। সে আমাদের সবাইকে ফাঁকি দিয়ে চলে গেছে, আর কোনোদিনও তাকে আমাদের মাঝে পাবে না। আবির কোনোভাবে এই কথা মেনে নিতে রাজি না যে রিমা মারা গেছে। তাকে এভাবে কোনো দিনও রিমা ছেড়ে যেতে পারে না। তোমরা আমার সাথে মজা করছো তাই না? আরে দেখো, জীবিত মানুষকে নিয়ে এইভাবে মজা করতে নেই। রিমার গর্ভবতী, ওর নামে এমন মিথ্যা কথা বললে তার প্রভাব বাচ্চার উপর পড়বে। আবির কেউ মিথ্যা কথা বলছে না, এটা সত্যি। রিমা আর আমাদের মাঝে নেই। আবির চিৎকার দিয়ে মিষ্টিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আবিরের কান্না করা দেখে বাড়ির বাকি সদস্যরা কেউ নিজেদের সামলে রাখতে পারে না। সবাই আবিরের সাথে কান্না করতে শুরু করে দেয়। একটু পর ডাক্তার এসে সবাইকে বলে, রোগীর অবস্থা তো বেশি ভালো না। আপনারা সবাই যদি এভাবে ভেঙে পড়েন তাহলে রোগীর কি হবে? আপনারা সবাই মিলে তাকে মেন্টাল সাপোর্ট দিয়ে সুস্থ রাখবেন, নাকি আরও অসুস্থ করে দিতে চাইছেন? ডাক্তারের কথা শোনার পর সবাই মিলে আবিরকে নানাভাবে সান্ত্বনা দিতে থাকে। আবির যখন কোনো কিছুই বুঝতে রাজি হচ্ছিল না, তখন ডাক্তার আবিরকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আবিরকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়। আবির মোটামুটি একটু সুস্থ এখন। আবির বাড়িতে এসে সারাদিন নিজের রুমের মাঝে চুপচাপ মনমরা হয়ে বসে থাকে। না নিজের খেয়াল রাখে, না মিষ্টির কোনো খবর রাখে সে। একদম উদাসী হয়ে গেছে নিজের প্রতি। আবির রিমাকে হারিয়ে নিজেকে ঠিকভাবে গুছিয়ে নিতে পারছিল না। অনু এভাবে চোখের সামনে নিজের ভাই আর মিষ্টির কষ্ট পাওয়া সহ্য করতে পারছে না। বাবার সাথে আছে, কিন্তু আগের মতো নেই। আর কোনোদিন চাইলেও মেয়ের আদর পাবে না। এইসব টেনশন আর অনু নিতে পারছে না। তার মধ্যে বাড়ির মানুষেরা তাদের সাথে যে কাজ করেছে তা বোধগম্য না কারো কাছে। অনু নিচের ড্রয়িং রুমে বসে ভাবতে থাকে,
সেদিন আমি আরিয়ানের সাথে খারাপ ব্যবহার করার পর তো আর যোগাযোগ করি না। ব্যাপারটা কিন্তু সত্যি খারাপ দেখায়, কিন্তু রাগ আমি আরিয়ানের উপর করেছি না নিজের ওপর তাই তো বুঝতে পারছি না। আমার ভাই আর আরিয়ানের বোন দুজন মিলে তো আমাদের জীবনে অন্ধকারের কালো রং লেপে দিয়েছে। সেই অন্ধকার যদি মিটিয়ে নিতে না পারি, তাহলে এই অন্ধকারের কালো রং আমাদের জীবনের সুখের সকাল আর আসতে দেবে না কোনোদিনও। তবে আরিয়ানের সাথে সবটা ঠিক করার আগে আমার ভাইয়ের জীবনে যে অন্ধকার নেমে এসছে, সে অন্ধকার মিটিয়ে আলোর ব্যবস্থা তো করতেই হবে আমাকে। এইসব সাত পাঁচ ভেবে অনু সিঁড়ি দিয়ে উপরে যাবে, ঠিক তখনই সিঁড়ির সামনে মাথা ঘুরিয়ে পড়ে যায়। অনুর মা অনুকে মেঝেতে পড়ে থাকতে দেখে অনুই বলে চিৎকার করে ওঠে। আবির মায়ের চিৎকার শুনে নিচে এসে দেখে অনু অজ্ঞান হয়ে পড়ে আছে মেঝেতে, কপালের পাশে একটু কেটে রক্ত ঝরে পড়ছে। আবির তাড়াতাড়ি করে অনুকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার অনুর চেক আপ করার পর বলে, আপনার বোন অতিরিক্ত টেনশন করে, যার জন্য তার শরীর খুব দুর্বল। আর এই সময় এত টেনশন করলে বাচ্চা এবং মা দুজনের জন্য ক্ষতির কারণ হতে পারে। আপনার বোনকে সবসময় হাসি খুশি ভালো পরিবেশে রাখবেন, তাহলে বাচ্চা আর মা দুজনে ভালো থাকবে। আমি মাথায় ব্যান্ডেজ করে কিছু মেডিসিন লিখে দিচ্ছি, তা রেগুলার খাওয়াবেন। আর এখন থেকে রোগীর প্রতি বাড়ির সবাইকে যত্নশীল হতে বলবেন। এরপর থেকে রোগীকে সাবধানে চলাফেরা করতে হবে। এখন আর সে একা নেই, তার মাঝে আর একটা প্রাণ বড় হচ্ছে। অনুর মা হবার কথা শুনে আবির খুশি হবে নাকি কষ্ট পাবে রিমার জন্য কিছুই সে বুঝতে পারে না। অনুর জ্ঞান ফিরে ডাক্তারের মুখে এমন কথা শুনে নিজের পেটে হাত দিয়ে শুয়ে থাকে। এমন সময় অনুর দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। অনুর সামনে আবির দাঁড়িয়ে আছে। অনুর নিজের ভাইকে দেখে বুঝতে চেষ্টা করছে আসলে আবির মামা হবে তার জন্য খুশি নাকি রিমার কথা মনে পড়ে যাওয়ার জন্য দুঃখী সে। এমন সময় আরিয়ান অনুর খবর পেয়ে সেখানে ছুটে চলে আসে। আবিরের সাথে কথা না বলে সোজা অনুকে জড়িয়ে ধরে বলে, তুমি ঠিক আছো তো? তোমার কোনো সমস্যা হয়নি তো? আর আমাদের বেবি সে ভালো আছে তো? অনু আরিয়ানের মুখে বেবির কথা শুনে বলে, তুমি বেবির কথা জানলে কি করে? আমরা তো মাত্র জানতে পেরেছি। আমি অনেক দিন আগে থেকে জানি তুমি গর্ভবতী। রিমা ভাবি যেদিন মারা গেছেন সেদিন তুমি অসুস্থ হয়ে পড়েছিলে, তোমার মনে আছে? হ্যাঁ, কিন্তু তাতে কি হয়েছে? সেদিন ডাক্তার তোমার কিছু টেস্ট করে, তাতে জানতে পারি তুমি প্রেগনেন্ট। ও, তুমি এতদিন ধরে জানতে আমি প্রেগনেন্ট আর আমাকে এই কথাটা বলার প্রয়োজন মনে করো নাই? আসলে সেদিন পরিস্থিতি এমন ছিল না যে তোমাকে এই খবরটা জানাতে পারি। পরিস্থিতি এমন ছিল না বুঝলাম, তবে এর পরে কি আমাকে জানানো যেত না? নাকি জানানোর প্রয়োজন বোধ করো নাই? আজ যদি আমার সাথে এর থেকে বেশি খারাপ কিছু হয়ে যেত, তাহলে কি সারা জীবন আফসোস করার জন্য আমি বেঁচে থাকতাম? নাকি আপনি এমন কিছু চাইছিলেন হোক আমার সাথে? অনু, আমি তোমাদের দুজনকে ভালোবাসি, এমনটা স্বপ্নেও ভাবতে পারিনি আমি। আমার বাচ্চা হবে, আমার জীবনের এত বড় খুশির খবর আপনি একা জেনে বসে রইলেন। এটা ঠিক কাজ করেন নাই আপনি। এমন সময় আবির অনুর হাত ধরে ওকে আরিয়ানের সামনে থেকে নিয়ে সোজা বাড়িতে চলে আসে। আরিয়ান সেখানে আবুলের মতো দাঁড়িয়ে থাকে, নিজেকে বলে, পরিস্থিতি কি আমার অনুকে আমার কাছে আসতে দিবে না? উফ, বউ আমার, বাচ্চা আমার, আমি আছি বনবাসে, এটা মোটেও ঠিক কাজ না। পরিস্থিতি যতই বিপরীত দিকে চলতে থাকুক না কেন, আরিয়ান সব পরিস্থিতি নিজের অনুকূলে আনতে জানে। আরিয়ান পরের দিন সকালে নিজের ব্যাগ বস্তা নিয়ে সোজা শ্বশুর বাড়িতে গিয়ে উপস্থিত হয়। অনুর বাবা মা তাদের জামাইকে এমন অবস্থায় দেখে একদম অবাক হয়ে যায়। আরিয়ান তড়িঘড়ি করে বাড়ির ভেতরে প্রবেশ করে শ্বশুর আব্বাকে বলে, আব্বাজান, আপনি ভালো আছেন তো? জানি এমন পরিস্থিতিতে ভালো থাকা যায় না, তারপরও ভাগ্যের উপর তো কারো হাত নেই। একমাত্র আল্লাহ জানে কার ভাগ্যে কি লেখা আছে। জি বাবাজি, তুমি ঠিক কথা বলছো, সব কিছু আল্লাহর ভরসা। দেখেন, জানি এটা খুব খারাপ সময় যাচ্ছে সবার জন্য। রিমা ভাবি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে, তার জন্য এখন দোয়া দান এগুলো করতে হবে। মন খারাপ তো হবে যখনই তার কথা মনে পড়বে, তার জন্য তো আর সবার জীবন থেমে থাকবে না। আমাদের সবাইকে সময়ের সাথে সামনে এগিয়ে যেতে হবে। এখন অনু প্রেগনেন্ট, এই অবস্থায় যদি বাড়ির পরিবেশ এমন খারাপ থাকে তাহলে ও আর আমার বাচ্চার জন্য তা খুব খারাপ প্রভাব ফেলবে। এদিকে মিষ্টি ছোট্ট একটা বাচ্চা মেয়ে, আমাদের সবার উচিত ওর প্রতি বিশেষভাবে খেয়াল রাখা। সে এই বয়সে তার মাকে হারিয়ে ফেলেছে,
কেউ ইচ্ছা করলেও তার জীবনে মায়ের চাহিদা পূরণ করতে পারবে না। মায়ের মতো আর কেউ হতে পারে না। তাই ওর অবুঝ মনে যেন খারাপ কোনো দাগ না পড়ে সেদিকে সবার খেয়াল রাখতে হবে। আবির পেছন থেকে আরিয়ানকে উদ্দেশ্য করে বলে, আমার মেয়ের জন্য তোমাকে চিন্তা করতে হবে না। আমি আমার মেয়ের খেয়াল ঠিক মতোই রাখতে পারবো। তাকে কিভাবে বড় করতে হবে সেই চিন্তা না হয় শুধু একমাত্র আমার থাক। বড় ভাইয়া তা বললে কি হয় বলেন? মেয়েটা আমাদের সবার, তাই ওর জন্য চিন্তা তো দুই বাড়ির সব মানুষ মিলে করবে, তাই নয় কি? থাক সেই সব কথা। সাত সকালে এত ব্যবস্থা নিয়ে আমাদের বাড়িতে এসেছে, ব্যাপারটা কি? আসলে আমার বউ বাচ্চা যেখানে আছে আমারও তো সেখানে থাকা দরকার এখন, তাই না? আমার বউয়ের এমন সময়ে তো একা ছেড়ে দিতে পারি না তাকে, মানে তাকে একা ছাড়া থাকতে পারি না আর কি। তার মানে তুমি এখানে আমাদের বাড়িতে থাকবে? জি, আমার বউ যখন যেখানে আছে সেখানে আমি তার সাথে যতদিন ইচ্ছা ঘর জামাই হয়ে থাকতে আসছি। যান শাশুড়ি মা, জামাইয়ের জন্য রান্নাবান্না শুরু করে দিন। এই প্রথম জামাই শ্বশুর বাড়ি আসছে বলে কথা। অবশ্যই, আমার আর এক ছেলে আসছে বলে কথা। আম্মা তাড়াতাড়ি করবেন, আমি নাস্তা করে অফিসে চলে যাব সোজা। এই না বললে ঘর জামাই থাকতে আসছো, তাহলে অফিসে কেন? শ্বশুর বাড়ি ঘর জামাই থাকতে গেলেও টাকার দরকার। জামাইয়ের টাকা না থাকলে কোথাও কদর হয় না। তাই নিজের কোম্পানি তো আর বউ বাচ্চার জন্য বানের জলে ভাসিয়ে দিতে পারি না। এই না, খুব বউ বাচ্চার চিন্তা। বউ বাচ্চার চিন্তা আছে বলে তো শ্বশুর বাড়ি এসেছি। অফিসের সব কর্মচারীগুলোও তো আমার বাচ্চার মতো। আমার বিলাসিতার জন্য তো তাদের কষ্ট দিতে পারি না। আবির আর কিছু না বলে বাইরে চলে যায়। এদিকে অনু নিচে এসে আরিয়ানকে দেখে বলে, এই তুমি সাত সকালে আমাদের বাড়িতে, তোমার ব্যাপার কি বলো তো? আরিয়ান অনুর একদম কাছে এসে বলে, মিষ্টি বউ আমার, আমি আমার বউ আর বাচ্চার থেকে দূরে থাকতে পারছি না, তাই বউয়ের সাথে শ্বশুর বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছি। তুমি যে ঘর জামাই থাকতে আসো নাই তা আমি খুব ভালো করেই জানি, তবে তুমি এসে ভালো কাজ করছো। আমরা তিনজন একসাথে থাকতে পারবো। আরিয়ান আশেপাশে তাকিয়ে বলে, এখানে তো দুইজন, তাহলে তৃতীয় জন কোথায়? অনু আরিয়ানের কান টেনে ধরে নিজের পেটের দিকে ইশারা করে বলে, তৃতীয় জন এখানে আমার পেটের মধ্যে আছে। মিষ্টি এসে বলে, ফুপি, তুমি ফুপার কান ধরে টানছিলে? জি মামনি, বড় কেউ ভুল করলে তার কান ধরে টানতে আছে। ভুল তো ভুলই, তাই না? তাই তো। আরিয়ান মিষ্টিকে কোলে করে নিজের সাথে বসিয়ে ব্রেকফাস্ট করে। তারপর মিষ্টিকে রেখে আরিয়ান অফিসে চলে যায়। আরিয়ান অফিসের কাজ শেষ করে সোজা অনুদের বাড়িতে চলে আসে। এ বাড়িতে এসে আরিয়ান শ্বশুর শাশুড়ি মিষ্টি অনুকে নিয়ে বেশ মজাতে দিন পার করতে থাকে। কিন্তু আবির এসব কিছু থেকে দূরে থাকে। আবির বেশ ভালো করে বুঝতে পারছে আরিয়ান এইভাবে এই বাড়িতে শুধুমাত্র অনু আর ওদের বাচ্চার জন্য আছে। একদিন সকালে আবির ঘুম থেকে উঠে বাড়ির সবাইকে নিজের ড্রয়িং রুমে ডাক দেয়। সবাই সকালে নিচে এসে দেখে আবির মিষ্টিকে কোলে নিয়ে সোফা সেটের উপর বসে আছে। সাত সকালে সবাইকে এভাবে ডেকেছো কেন ভাইয়া? আমি চাই তুই আজকে আরিয়ানের সাথে তোর শ্বশুর বাড়ি ফিরে যা। আমি চলে গেলে মিষ্টিকে কে দেখবে? তোর এখন বিয়ে হয়ে গেছে, কিছুদিন পর বাচ্চা হবে। তুই তো আর সারা জীবন এই বাড়িতে থাকতে পারবি না। তাই বেশি দিন আর এখানে থেকে মায়া বাড়িয়ে লাভ নেই। আমরা সবাই আছি মিষ্টির খেয়াল রাখার জন্য, তোরা চিন্তা করিস না। এরপর অনু আরিয়ান চলে যায় নিজেদের বাড়িতে। ওখানে গিয়ে দেখে বাড়ির পরিবেশ একদম বদলে গেছে। রিদি রাজ সবাই ওদের বাড়িতে ফিরে গেছে। এখন এ বাড়িতে রিমি আর অনু শুধু বউ। তবে মাঝে মাঝে রাজ রিদি বেড়াতে আসে। অনুর এ বাড়িতে আসার পর থেকে সবাই অনুর খুব বেশি খেয়াল রাখে। কেউ অনুকে কোনো কাজ করতে দেয় না। এমনকি মৌ এ বাড়িতে চলে আসছে, যতদিন না অনুর বাচ্চা হবে ততদিন অনুর খেয়াল রাখবে সে। দাদিমা তো অনুকে সারাদিন নানা রকম খাবার খাওয়াতে থাকে, ওটা বাচ্চার জন্য ভালো হবে। আরিয়ান মাঝে মাঝে অফিস থেকে আসার সময় মিষ্টিকে সাথে করে বাড়িতে নিয়ে আসে। একদিন হঠাৎ করে মিষ্টির খুব জ্বর আসে। ছোট মেয়েটা একদম নিস্তেজ হয়ে যায় জ্বরে। রিমি আর অনু মিষ্টিকে নিয়ে খুব চিন্তায় পড়ে যায়। এদিকে বাড়ির কেউ অনুকে সারা রাত জেগে মিষ্টির কাছে থাকতে দেবে না। অনু মিষ্টিকে ছাড়া থাকবে না। মৌ এসে বলে, ভাবি তুমি যাও, আমি মিষ্টি খেয়াল রাখবো। তুমি নিজের আর হবু বেবির খেয়াল রাখো। তোমার এমন সময় রাত জাগা ঠিক হবে না। অনু তুমি যাও, আমি আর আয়াত তো আছি নাকি? মিষ্টি কিন্তু আমার বোনের মেয়ে, ওর প্রতি ভালোবাসা আমার কিন্তু একটুও কম নেই। অনু আর কিছু না বলে নিজের রুমে চলে যায়। এদিকে পরের দিন সকালে ঘুম থেকে উঠে এসে দেখে মিষ্টি মৌকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে।
তার পাশে রিমি ঘুমিয়ে আছে। মিষ্টি ঘুম থেকে উঠে অনুকে দেখে বলে, অনু মিষ্টিকে কোলে নিতে যাবে এমন সময় অনুর পেটে হালকা ব্যথা করে ওঠে। তাতে অনু আহ বলে চিৎকার করে। অনুর চিৎকার শুনে রিমি উঠে বলে, কি রে, তোর কি হলো? অনুমা আমাকে কোলে নিতে গিয়েছিল, তার পেটে ব্যথা করছে। তুমি অনুর কোলে কেন উঠতে গিয়েছিলে? জানো না অনুমার বাবু হবে? অমন উঁচু পেট নিয়ে তোমাকে কি করে কোলে নিবে? মৌ উঠে সবটা শুনে বলে, বাচ্চা মেয়ে এত কিছু কি বোঝে ও? সারা রাত জ্বর ছিল মেয়েটার, তাই হয়তো ভাল লাগছিল না, কোলে উঠতে চেয়েছে। তাই বলে মিষ্টিকে কোলে নিয়ে মৌ চলে যায়। রিমি অনুকে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে যাবে এমন সময় আরিয়ান এসে অনুকে কোলে করে সিঁড়ি দিয়ে নামিয়ে নিজের সাথে করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আসার পর রিমি অনুর পেটে আলট্রা করে বলে, আরে অনু, অভিনন্দন তোকে, তুই 2 বাচ্চার মা হবি, ভাবা যায়? আরিয়ান অনুকে জড়িয়ে ধরে বলে, বাহ, 2টা বেবি ভাবা যায়? চিন্তার কোনো কিছু নেই, এই সময় এমন ব্যথা হতেই পারে, এতে ভয় পাবার মতো কিচ্ছু নেই। এরপর ওরা সবাই বাড়িতে এসে সবাইকে এই ডাবল খুশির খবর দেয়। 2 বাড়ির সবাই তো খুব খুশি, অনুর 2টা বাচ্চা হবে বলে কথা। এদিকে আরিয়ান আর রাজ ভাবতে বসেছে তাদের 2টা বাচ্চা হবে, বাচ্চার নাম ঠিক করতে হবে, কি নাম রাখা যায় ওদের। বাচ্চার বাবা আর চাচা তোমরা, তাই বাচ্চার সুন্দর 2টা নাম রাখার দায়িত্ব তোমাদের। বাচ্চার খালাদের বুঝি দায়িত্ব নেই? আছে তো, তোমাদের বাস দেওয়া আর বাচ্চাকে লালন পালন করা। স্রোতহীন সময়ের তীরে ভেসে যায় মানুষের জীবন, সেই নিয়মের সাথে বদলে যায় সব কিছুর নিয়ম। সময়ের স্রোতে ভেসে যায় কষ্টের কালো দিনগুলো। আবির নিজেকে গুছিয়ে নিয়েছে শুধু নিজের মেয়েটার মুখের দিকে তাকিয়ে। এদিকে অনু আরিয়ানের ঘর আলো করে জন্ম নেয় তাদের 2 সন্তান, এক ছেলে আর এক মেয়ে। আরিয়ান ভালোবেসে তাদের নাম রেখেছে আনিশা আর অর্ণব। এদের দুজনকে নিয়ে বেশ ভালো দিন কেটে যাচ্ছে অনু আরিয়ানের। অনু একা হাতে এদের বড় করতে পারবে না, তাই বাড়ির সবাই সব সময় ওদের নানাভাবে সাহায্য করতে থাকে। আনিশা তো আয়াত আর রিমির জান। তারা দুজন বাড়িতে এসে আগে ওকে নিজেদের কাছে নিয়ে আসে। আয়াত পারলে রাতের বেলাও আনিশাকে নিজেদের কাছে রাখে। আফসোস, এত ছোট বাচ্চাকে তো আর মায়ের কাছ ছাড়া করা যায় না, তাই আয়াত জোর করে আনিশাকে নিজের কাছে রাখতে পারে না। মাঝে মধ্যে তো আরিয়ানের সাথে আনিশাকে নিয়ে আয়াতের ঝগড়া বেঁধে যায়। আয়াত বলে, আমাদের আর ছেলে তোমাদের। ছেলে মেয়ে 2টা আমার, তোমাদের কেন হতে যাবে শুনি? আল্লাহ, এরা দেখছি এখনো বাচ্চা আছে, কোথায় নিজেরা বাচ্চাদের আদর যত্ন করে বড় করবে? না না, সেখানে এনারা নিজেরাই বাচ্চা ভাগাভাগি নিয়ে পড়ে আছে। আরে ওরা বড় হলে তখন না হয় নিজের মুখে বলবে ওরা কার। এবার তো ততদিনের অপেক্ষা করো তোমরা, নাকি সেই সময় পর্যন্ত সহ্য হবে না? এদিকে মিষ্টি এ বাড়িতে এসে দেখে অনু তার বাচ্চাদের কত আদর করে গোসল করায়, কোলে পিঠে করে রাখে সব সময়, কত যত্ন নিয়ে তাদের বড় করছে। এসব দেখে মিষ্টির খুব কষ্ট হয়। আম্মু থাকলে হয়তো আমাদের বাবু আর আমাকে এমন করে আদর করতো। আমার আম্মু নেই বলে আজ আমাকে প্রতি সবার আদর কমে গেছে হয়তো। বাড়ির সবাই নতুন বাচ্চাদের নিয়ে এত ব্যস্ত যে মিষ্টির কথা সবাই ভুলে যায় ইদানিং। মাহারা মেয়েটা চোখের সামনে এমন আদর পেতে দেখলে ওর যে খুব ইচ্ছে করে কেউ এভাবে ওকে আদর করুক। সেদিকে কারো নজর নেই, সবাই তো পিচ্চি নিয়ে মহাব্যস্ত। অনুর বাচ্চা হবার পর থেকে তো রিদি এ বাড়িতে চলে এসেছে। রিদি বাচ্চাদের ছেড়ে ওই বাড়িতে যেতে চায় না। বাচ্চার মায়া যে বড় মায়া। রাজ তো অর্ণব বলতে পাগল, সে তো ঘুম থেকে জেগে অর্ণবকে দেখার বায়না করে। রিদি তো মাঝে মাঝে রেগে বলে, তোমার জন্য দেখছি আরেকটা অর্ণবের ব্যবস্থা করতে হবে। রাজ রিদিকে জড়িয়ে ধরে বলে, আরে এসে রওনা দাও আমাকে, আমি তো চাই আমাদের বাচ্চা হোক অনেকগুলো। আল্লাহ, তাই বলে 100টা বাচ্চা কেমনে সম্ভব? তোমার মাথা ঠিক আছে তো? আরে এটা তো কথার কথা, 100 জনকে লাগবে না, আপাতত একজনকে দাও, তাহলেই হবে যেমন আমার। তোমাকে নিয়ে আর পারি না, এই বাচ্চার জন্য দেখি বাড়ির সবাই পাগল। দেখো কত কাহিনী হয়ে গেছে আমাদের জীবনে, তারপর এদের আগমন হয়েছে নতুন করে। যদি এদের সাথে নিয়ে সুখে না থাকতে পারি, তাহলে কাদের সাথে সুখে থাকবো বলো তো? সুখে থাকার পুরো ব্যাপারটা আমাদের হাতে থাকে, কিছু সময় নিজের ইচ্ছা, রাগ, জেদ, ইগো এসব কিছু কম্প্রোমাইজ করলে সবাইকে নিয়ে সুখে থাকা যায়।
তবে একা নিজের চেষ্টায় এসব সম্ভব নয়। সবাইকে মিলেমিশে কম্প্রোমাইজ করতে হবে, তবে সুখের দেখা মিলবে, নয়তো না। তোমার কথা ঠিক। এদিকে আরিয়ান অনুকে বলে, বাচ্চাদের পেয়ে মিষ্টির কথা কিন্তু ভুলে যেও না। ও বাচ্চা মেয়ে। সবাই যদি বাচ্চাদের নিয়ে এভাবে আহ্লাদ করতে থাকে, ওর কচি মনে কিন্তু তা প্রভাবিত করবে। তুমি ঠিক কথা বলেছ। আমি বাচ্চাদের নিয়ে এত ব্যস্ত যে মিষ্টির কথা ভুলেই গিয়েছি। বাচ্চাদের সাথে ওকে একটু আদর করলে ফুরিয়ে যাবে না। কথাটা সবসময় মনে রাখবে অনু। এদিকে অনু আবিরের সাথে কথা বলে, ভাইয়া তুমি কাজের জন্য বাইরে থাকো, সে সময় কিন্তু মিষ্টির কাছে মাও থাকতে পারে না। মা নানা কাজে ব্যস্ত থাকে, সব সময় মিষ্টিকে সময় দিতে পারে না। মিষ্টির জন্য হলেও তোমার একজনকে বাড়িতে আনতে হবে, যে তোমার অনুপস্থিতিতে মিষ্টির খেয়াল রাখবে। আচ্ছা, আমি তোর কথাটা ভেবে দেখব। আবির ভাবতে থাকে, সত্যি তো অনু ভুল কিছু বলে নাই। বাবা মায়ের বয়স হয়েছে, তাদের নিজেদের শরীর আজকাল ভালো থাকে না। এর মাঝে তারা সব সময় মিষ্টিকে সময় দিতে পারে না। মিষ্টির সাথে এমন সব সময় কেউ একজন সাথে থাকবে, ওকে শেখাবে, পড়াবে, এমন কাউকে দরকার। নিজের জন্য না হলেও মেয়েটার জন্য মায়ের ব্যবস্থা করতে হবে। আবিরের যেই ভাবনা সেই কাজ। সে তার অফিসের নতুন পিএকে বিয়ে করার প্রস্তাব দেয়। সে মেয়ে তো আবিরকে বিয়ে করার কথা শুনে এক কথায় হ্যাঁ করে দেয়। আবির তার পিএকে বিয়ের প্রস্তাব দেয় কারণ মেয়েটা অফিসে আবিরের খুব যত্ন নেয়। আবির বুঝতে পারে মেয়েটা তাকে পছন্দ করে, আর হাতের কাছে এত ভালো মেয়ে থাকতে বহু দূরে কেন খুঁজতে যাবে। আবির সবাইকে জানিয়ে দেয় শুক্রবার সে বিয়ে করবে তার অফিসের পিএকে। সবাই তো খুব খুশি। যাক, অবশেষে আবির তাহলে মুভ অন করছে জীবনে। রিমার স্মৃতির বাইরে গিয়ে নতুন স্মৃতি গড়ে তুলতে চাইছে সে হয়তো। এদিকে নানা রকম আয়োজনের মাধ্যমে বিয়ের দিনটা এসে উপস্থিত হয়। আবির তার পরিবারকে নিয়ে কমিউনিটি সেন্টারে গিয়ে উপস্থিত হয়, যে হলটা আবির নিজে বিয়ের জন্য বুকিং দিয়েছে। বিয়ের আসরে বরবেশে আবির বসে, সাথে এসে মিষ্টিকে কোলে নিয়ে বসে আছে। মেয়ের কোনো এক আত্মীয়া এসে আবিরকে জিজ্ঞাসা করে, তোমার কোলে মেয়েটা কে হয় বাবাজি? আবির মিষ্টি হাসি দিয়ে বলে, আমার মেয়ে মিষ্টি, যার জন্য আপনাদের মেয়েকে মা হিসেবে নিয়ে যেতে এসেছে। সে মহিলা আবিরকে আর কোনো প্রশ্ন করে না। সে সোজা মেয়ের কাছে গিয়ে বলে, কি রে হিয়া, তুই না বলেছিলি তোর বরের আগে বউ আর বাচ্চা মারা গেছে? তাহলে আমি যে এখন তার কোলে একটা বাচ্চা মেয়ে দেখে আসলাম, সেই মেয়েটা কে নিজের মেয়ে বলে দাবি করছে, আর সেই বাচ্চাটার জন্য তাকে বিয়ে করতে এসেছে? তোকে সৎমা বানিয়ে নিয়ে যাবে সে কথা নিজের মুখে বলেছে আমাকে। হিয়া সেখান থেকে উঠে সোজা আবিরের সামনে গিয়ে বলে, এই মেয়েটা আপনার মেয়ে? আমার মেয়ে। আমি জানতাম অ্যাক্সিডেন্টে আপনার বউ বাচ্চা মারা গেছে, সেই জন্য আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি। নয়তো আগে যদি জানতাম আপনার একটা মেয়ে আছে, তাহলে কখনো বিয়ের জন্য হ্যাঁ বলতাম না। এখন তো জানতে পেরেছ, তাহলে সিদ্ধান্ত কি তোমার? আমি একটা শর্তে আপনাকে বিয়ে করতে রাজি আছি, যদি আপনি আমাদের বিয়ের পরে মেয়েটাকে এতিমখানাতে রেখে আসেন, নয়তো আমি আপনাকে বিয়ে করব না। আবির বর আসন থেকে উঠে এসে হিয়াকে একটা থাপ্পড় দিয়ে বলে, বিয়াদব মেয়ে, আমি আমার মেয়ের মা বানানোর জন্য তোমাকে বিয়ে করতে চাইছি, আর আমার সেই মেয়েকে কিনা তুই এতিমখানাতে রেখে আসতে বলছিস? তোর এত সাহস হয় কি করে? তুই এত ফালতু চিপ মাইন্ডের মেয়ে, তা আগে জানলে কখনোই তোকে বিয়ে করার জন্য রাজি হতাম না। আমার সতীনের মেয়েকে নিয়ে সংসার করার কোনো ইচ্ছা নেই। রাখেন আপনার মেয়েকে কলিজার মাঝে ঢুকিয়ে। কোনো কুমারী মেয়ে জেনে বুঝে আপনার মতো লোককে বিয়ে করে নিজের জীবন নষ্ট করতে আসবে না। সে কথা বলে হিয়া তার পরিবারকে সেখান থেকে নিয়ে চলে যায়। আবির অনুকে উদ্দেশ্য করে বলে, আগেই জানতাম কোনো মেয়ে জেনে শুনে এক বাচ্চার বাবাকে বিয়ে করবে না, কিন্তু হিয়াকে দেখে ভেবেছিলাম এই হয়তো সবার থেকে আলাদা। তবে আমি ভুল ছিলাম। সবাই আমার টাকার জন্য আমাকে বিয়ে করতে চাইছে, আমার মেয়ের মা হবার জন্য না। সবাই চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আসলে এখানে কি বলা উচিত কেউ জানে না। মিষ্টি আবিরকে বলে, বাবা, আমার জন্য তোমার সমস্যা হচ্ছে? তাহলে তুমি ওই আন্টিকে যেখানে রেখে আসতে বলেছো সেখানে রেখে আসো না কেন? আবির নিজের মেয়েকে জড়িয়ে ধরে বলে, না মা, আমি তোমাকে কখনোই আমার নিজের কাছ থেকে দূরে রাখতে পারবো না। যাদের বাবা মা নেই তারা থাকে সেখানে। তোমার তো বাবা আছে, মা নেই, তাতে কি হয়েছে?
যাদের মা থাকে না তাদের বাবা কখনো মায়ের মতো হতে পারে না বাবা। মা তো মায়ের মতো হয়, তুমি তো মায়ের মতো করে ভালোবাসতে পারো না আমাকে। এমন সময় মৌ সামনে এসে বলে, কাজী সাহেব, আমি মিস্টার আবির খানকে বিয়ে করতে চাই, আপনি আমাদের বিয়ের ব্যবস্থা করলেন। বাড়ির সবাই তো একদম হাঁ করে তাকিয়ে থাকে। এই মেয়ে, তুমি পাগল হয়ে গেছো নাকি? তুমি আমাকে বিয়ে করতে চাও? এই, তোমার তো বিয়ের বয়সই হয়নি এখনো। মৌ আবিরকে ধাক্কা দিয়ে বলে, এই, আমি 18 বছর পার করেছি 6 মাস আগে। তাহলে কে বলেছে আমার বিয়ের বয়স হয়নি? আজ বিয়ে করলে কাল বাচ্চার মাও হতে পারবো। তাহলে 5 বছরের বাচ্চার মা কেন হতে পারবো না? এই মিষ্টি, আমি তোমার মা হলে সমস্যা আছে তোমার কোনো? মিষ্টি মৌকে জড়িয়ে ধরে বলে, না, আমার কোনো সমস্যা নেই মৌমা। আমার মেয়ে রাজি, সেখানে বাড়ির কারোর আপত্তি থাকার কথা না, কারণ বিয়েটা আমি নিজের ইচ্ছায় করছি। ও দেখো, তুমি একদম বাচ্চামি করো না। এটা তোমার সারা জীবনের ব্যাপার, একদিনের না। আমি জানি। দেখো ভাবি, আমার ভাই তোমার ক্রাশ বর, তোমার ভাইটাকেও না হয় আমি আমার ক্রাশ বর বানিয়ে নেব। মানে কি ক্রাশ? কেমনে কি? আবির ভাইকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই ক্রাশ খেয়েছিলাম। আফসোস ছিল সে বিবাহিত আর এক বাচ্চা ছিল। আজ যখন তাকে আপন করে পাওয়ার সুযোগ এসেছে, তখন কেন আমি এই সুযোগটা হাতছাড়া করতে যাব? আমি তো আবিরকে বিয়ে করে মিষ্টিকে নিয়ে সুখে সংসার করতে চাই। শুধু তোমরা সবাই আমার পাশে থেকো, তাহলেই হবে। এরপর আর কেউ কিছু বলে না। যেখানে নিজের মেয়ে বিবাহিত ছেলেকে বিয়ে করতে চাইছে সেখানে কারো কিছু বলার থাকে না। তবুও আবির দ্বিমত পোষণ করে, কিন্তু মিষ্টির জোরাজুরিতে সেও রাজি হয়ে যায়। এরপর মৌ আর আবিরের বিয়ের শুভ কাজটা সম্পন্ন হয়ে যায়। এরপর দেখতে দেখতে অনেকগুলো বছর পার হয়ে যায়। আল্লাহর রহমতে মৌ মিষ্টির আসল মায়ের মতো না হতে পারলেও ভালো মা হয়ে দেখিয়েছে সবাইকে। এদিকে মৌ আর আবিরের ঘর আলো করে আরেকটা মেয়ের জন্ম হয়েছে। তাই বলে কিন্তু মৌয়ের একটু মিষ্টির প্রতি ভালোবাসা কমে যায় নাই। এদিকে রাজ আর রিদির ঘরে 2টা ছেলে বাবু হয়েছে। বেচারা রাজ নিজের ছেলেদের নিয়ে বেশ নাকানি চুবানি খাচ্ছে। রাজের বেহাল দশা দেখে রিদি বলে, তুমি আগে যেমন ফাজিল ছিলে, তোমার ছেলেগুলো একদম তোমার মতো হয়েছে। রিমি আর আয়াতের এক ছেলে বাবু আছে শুধু। রিমির আর কোনো বাবু হবে না কোনো দিনও। আয়াত আর রিমি ওই এক ছেলে নিয়ে খুব সুখে আছে, আর সাথে আরিয়ানের মেয়ে তো আছেই। এদিকে অনুর ছেলে অর্ণব বেশ পাজি হয়েছে। তাদের বাড়িতে মিষ্টি বেচারি তার ভয়ে আসতে পারে না। অর্ণব মিষ্টিকে দেখলে বলে, আম্মা, মিষ্টিকে মা সিনিয়র বউ বানাতে চাই। এই ফাজিল পোলা, ওই তোর বড় বোন হয়। তোর বয়সে কত বড় তা তুই জানিস? হোক বড়, তারটা আমার কি? বলে চলে যায়। অনু আরিয়ানকে সব কথা খুলে বলে। তা শুনে আরিয়ান বলে, আরে বাচ্চা মানুষ বড় হলে এসব কথা সে ভুলে যাবে। বাচ্চা ছেলের কথা কানে নিতে নেই, তাহলে কান পচে যাবে। তাই বলে আরিয়ান অনুর কোলে থাকা ছোট পিচ্চি মেয়েটাকে আদর করে। আরে হ্যাঁ, বলতে ভুলে গেছি, অনু আরিয়ানের ঘর আলো করে আরেকটা ছোট পরী আগমন করেছে। ভালোবেসে তার নাম রেখে আসা। তাকে নিয়ে এখন অনুর দিনগুলো বেশ ভালোভাবে কেটে যাচ্ছে। অনু আরিয়ানের ভালোবাসার ছায়াতলে 3 বাচ্চাকে বড় করছে, আর সবাই মিলেমিশে থাকতে চেষ্টা করছে। সবার জীবনে সুখ দুঃখ আসবেই, এটাই স্বাভাবিক।